আসসালামু আলাইকুম। গুড ইভনিং ডিয়ার ডক্টরস। আমরা সুপ্রিম ডেভিডসন যে ব্যাচে আমরা ইনফেকশাস ডিজিজ পড়ছিলাম। আজকে আমাদের 3rd ক্লাস। ইনফেকশাস ডিজিজ আমরা কতদিন পর্যন্ত পড়েছিলাম? আমরা আজকে তারপর থেকে শুরু করব। সো আমরা সময় নষ্ট না করে স্ক্রিনটা শেয়ার করি। আপনারা সবাই ডেভিডসনের পেজ 290 পৃষ্ঠা বের করতে পারেন। সেখানে আমরা ভাইরাল ইনফেকশন অফ দ্য স্কিন এখান থেকে শুরু করব। সো ভাইরাল ইনফেকশন অফ দ্য স্কিন, আমাদের এখানে কিছু কিছু ভাইরাস রয়েছে যারা প্রিডমিনেন্টলি স্কিন ইনফেকশন করে প্রাইমারিলি, বাট সেখান থেকে অনেক সময় ল্যাটেন্ট ইনফেকশন অথবা বিভিন্ন কম্প্রোমাইজড পেশেন্টদের ক্ষেত্রে সেটা ডিসেমিনেশন হয়ে বিভিন্ন অর্গানে যেতে পারে। সো তার মধ্যে মোস্ট কমনেস্ট হচ্ছে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 1 টাইপ 2। সো ইউজুয়ালি আমরা বলি যে হার্পিস সিমপ্লেক্স এর ভাইরাসটা আমরা যদি ইন জেনারেলি চিন্তা করি, তাহলে হার্পিস সিমপ্লেক্স টাইপ 1 তারা হচ্ছে মিউকোকিউটেনিয়াস সারফেসে ইনফেকশন করে, সেটা আমরা বলি অ্যাবভ ওয়েস্ট। আর হার্পিস সিমপ্লেক্স 2 দ্যাট ইনভেড বিলো ওয়েস্ট। তার মানে আমরা যদি চিন্তা করি যে অ্যাবভ ওয়েস্ট তার মানে হেড অ্যান্ড ফেস, এইখানে মিউকোকিউটেনিয়াস স্কিন ইনফেকশন গুলো মূলত হার্পিস সিমপ্লেক্স 1 করে। আর হার্পিস সিমপ্লেক্স 2 যেটাকে আমরা অনেক সময় বলে থাকি জেনিটাল হার্পিস, সেটা মূলত জেনিটাল মিউকোসা রয়েছে সেখানে আপনার সাধারণত প্রাইমারি স্কিন ইনফেকশন করে। বাট এখানে একটা কথা দেখেন বলা আছে, দেয়ার ইজ ওভারল্যাপ, মানে এটা ওভারল্যাপও হতে পারে। হার্পিস সিমপ্লেক্স 1 2 সেটা ওরাল মিউকোকিউটেনিয়াস লেশন করতে পারে, হার্পিস সিমপ্লেক্স 1 ও অনেক সময় জেনিটাল লেশন করতে পারে। তো এখানে যেটা বলতেছে যে এই যে মিউকোসাল সারফেসে প্রাইমারি ইনফেকশনটা হয়, এই ইনফেকশনটা সাধারণত সেন্সরি এবং অটোনমিক নিউরনেও কিন্তু ইনভেড করে এবং সেখানে ল্যাটেন্ট ইনফেকশন হয়ে থাকে মূলত নার্ভ গ্যাংলিয়াগুলোতে। এবং অনেক সময় দেখা যায় যে অনেক দিন পরে এটা রিঅ্যাক্টিভেশনও কিন্তু করতে পারে। ঠিক আছে? তাহলে নার্ভ গ্যাংলিয়াতে ল্যাটেন্ট ইনফেকশন হয়, এটা আমরা একটু মাথায় রাখবো। যেমন আমরা গতদিন পড়েছিলাম যে ভেরিসেলা জোস্টার ভাইরাস, সেটা কিন্তু সিম্প্যাথেটিক যে ডর্সাল রুট গ্যাংলিয়া, সেন্সরি ডর্সাল রুট গ্যাংলিয়া সেখানে ল্যাটেন্ট হিসেবে থাকে। তারপরে শুধু শুধু রিঅ্যাক্টিভেশন হয়ে সিঙ্গলস হয়। এখানেও কিন্তু ল্যাটেন্ট ইনফেকশন থাকে হচ্ছে নার্ভ গ্যাংলিয়াতে, দেন ইট ক্যান বি অ্যাক্টিভেট। Primary infection is more likely to be symptomatic later in the life, causing gingival stomatitis, pharyngitis, painful genital lesion. ওই যে বলতেছিলাম, pharyngitis, gingival stomatitis টা সাধারণত হার্পিস সিমপ্লেক্স 1 করবে, আর পেইনফুল জেনিটাল আলসার করবে হচ্ছে হার্পিস সিমপ্লেক্স 2। সো জেনিটাল আলসারের ডিফারেনশিয়াল ডায়াগনোসিসে হার্পিস সিমপ্লেক্স কিন্তু ওয়ান অফ দ্য ডিফারেনশিয়াল হিসেবে আসবে। আমরা যখন এসটিডি পড়বো, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, সেখানে জেনিটাল আলসারের কিন্তু অনেকগুলো ডিফারেনশিয়াল থাকবে, সেখানে একটা ডিফারেনশিয়াল থাকবে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস। তবে এটা মাথায় রাখতে হবে যে মাল্টিপল স্মল পেইনফুল জেনিটাল ট্র্যাক্ট লেশন করে হচ্ছে হার্পিস সিমপ্লেক্স। বেশিরভাগ জেনিটাল ট্র্যাক্ট আলসার কিন্তু সাধারণত নন নন পেইনফুল হয়, বাট হার্পিস সিমপ্লেক্স জেনিটাল লেশন হচ্ছে পেইনফুল। এছাড়া এর সাথে অ্যাসোসিয়েটেড ফিভার এবং রিজিওনাল লিম্ফোডেনোপ্যাথি থাকতেই পারে। রিকারেন্স অ্যাটাকস occur most often as comments like ওই যে কি কথা, ইমিউনোসাপ্রেশন, মেকানিক্যাল ট্রমা, আল্ট্রাভায়োলেট লাইট এক্সপোজার, মেনস্ট্রুয়েশন, এই পয়েন্টগুলো একটু মাথার মধ্যে রাখবেন। রিঅ্যাক্টিভেশন অনেক সময় কোল্ড সোর বা হার্পিস ল্যাবিয়ালিস হিসেবে কিন্তু প্রেজেন্ট করতে পারে। এছাড়া দেখেন প্রোড্রোমাল হাইপারস্থেশিয়া, পেইনফুল আলসারেশন, পাস্তুলেশন, ক্রাস্টিং, এগুলো ওয়ান অফ দ্য রিকারেন্ট লেশন। কমপ্লিকেশন হতে পারে যদি আগে থেকে তার এক্সিমা থেকে থাকে, তাহলে এই হার্পিস লেশন তার উপরে সুপার ইম্পোজড হয়ে একটা নতুন লেশন হয়, এটাকে বলা হয় এক্সিমা হার্পিটেকাম। একটা ছবি দেওয়া আছে এক্সিমা হার্পিটেকামে, এই যে এই ছবিটা, হ্যাঁ, এই বাচ্চাটার আগে থেকেই এক্সিমা ছিল, তার উপরে হার্পিস হয়ে এরকম এক্সিমা হার্পিটেকাম হয়েছে। এখানে বাম পাশে একটা ছবি দেখতে পাচ্ছেন হার্পিস স্টোমাটাইটিস, এটা একটা ছবি আছে হার্পিটিক হোয়াইটলো। এছাড়া চোখের মধ্যে কেরাটাইটিস হতে পারে। প্রাইমারি হার্পিস 2 এটা থেকে ট্রান্সভার্স মায়ালাইটিসের মতো নটোরিয়াস ডিজিজও হতে পারে। হার্পিস সিমপ্লেক্স ভাইরাস কিন্তু একটা
মোস্ট কমন কজ অফ ভাইরাল এনকেফালাইটিস। এবং এখানে আমরা যখন সিনারিওতে থাকবে যে আপনার একটা এনকেফালাইটিসের ফিচার দিবে, এমআরআই তে ফাইন্ডিং দিবে যে টেম্পোরাল লোব ইনভলভমেন্ট। সো এমআরআই একটা এনকেফালাইটিস যদি টেম্পোরাল লোব ইনভলভমেন্ট আপনার এমআরআই ফাইন্ডিং হিসেবে থাকে, সো আপনি আনডাউটেডলি দেখাতে পারেন যে এটা হার্পিস সিমপ্লেক্স ভাইরাস দিয়ে ইনফেক্টেড হয়েছে। ঠিক আছে, এই কথাটা কিন্তু ইম্পর্টেন্ট, এই জন্য আমি সবুজ কালিতে দাগিয়েছি। এছাড়া আমরা আমাদের চেম্বারে বা হাসপাতালে অনেক সময় বেলস পলসি নিয়ে আসে, দ্যাট ইজ লোয়ার মোটর নিউরন টাইপ অফ 7 নার্ভ পলসি। সো এটাও কিন্তু হার্পিস সিমপ্লেক্স, এটা ইমপ্লিকেটেড ইন দ্য প্যাথোজেনেসিস, যার কারণে আমরা অনেক সময় কিন্তু অ্যান্টিভাইরাল দিয়ে থাকি এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে। ডায়াগনোসিস আমরা সাধারণত পিসিআর ক্লিনিক্যাল ডায়াগনোসিসটাই মূলত করা হয়, এছাড়া পিসিআর বেসড ডায়াগনোসিস আছে। ম্যানেজমেন্টে আমরা সবাই জানি যে এই হার্পিসের চিকিৎসা মূলত আমরা করি হচ্ছে অ্যাসাইক্লোভির, না হয় গ্যানসাইক্লোভির অথবা ফ্যামিসাইক্লোভির। সো এই ধরনের 3টা ড্রাগ আছে। অনেক সময় দেখা যাচ্ছে যে অ্যাসাইক্লোভিরের ড্রাগে রেজিস্ট্যান্স চলে আসে, তখন সেক্ষেত্রে ফসকারনেটটা আমরা ইউজ করতে পারি। সো যদি বিশেষ করে আমাদের এই যে এনকেফালোপ্যাথি বা এনকেফালাইটিস, মেনিনজাইটিস, ট্রান্সভার্স মাইলাইটিস, এদের ক্ষেত্রে আমরা ইমিডিয়েট অ্যান্টিভাইরাল দিব। আর বাকিদের ক্ষেত্রে আমরা ফার্স্ট 48 আওয়ার্স এর মধ্যেই অ্যান্টিভাইরাল দেওয়ার চেষ্টা করব। তো অ্যান্টিভাইরাল কিন্তু লাগবে, হার্পিস ইনফেকশন হলে অ্যান্টিভাইরাল রাখবে। অ্যান্টিভাইরাল গুলোর নাম আমাদের বক্স 3.28, যেটা আগেই গতদিন আমরা দেখিয়েছিলাম, সেখানে কিন্তু দেয়া ছিল, দেখে নিবেন আপনারা সেখান থেকে। হিউম্যান হার্পিস ভাইরাস দিয়ে কাপোসিস সার্কোমা একটা ডিজিজ হয়। এটা ইটস রিলেটেড, ইটস নন রিলেটেড পার্সনদেরই হয়। খুব বেশি ডিটেলস আমাদের এখান থেকে লাগবে না, সো আমি এখান থেকে খুব বেশি পড়াচ্ছি না। হ্যান্ড ফুট অ্যান্ড মাউথ ভাইরাস, যার নামটা মনে রাখতে পারেন যে কোন ভাইরাস সাধারণত হ্যান্ড ফুট অ্যান্ড মাউথ ডিজিজ করে। এন্টারো ভাইরাস, মেইনলি কক্সাকি A17 এন্ড এন্টারো ভাইরাস 17 এন্ড ইকো ভাইরাস এরা। ঠিক আছে, ওকে। হ্যাঁ, এটা মূলত পার্টিকুলারলি সামার মান্থসে এটা হয় সাউথ ইস্ট এশিয়াতে। এটা একটু দেখে রাখলেন। পেইনফুল প্যাপুলার ভেসিকুলার র্যাশ অ্যাপিয়ার্স অন দ্য পালমোপ্লান্টার সার্ফেস অফ দ্য হ্যান্ডস অ্যান্ড ফিট, হ্যান্ড ফুট অ্যান্ড মাউথ, তাই না? তাহলে একটা হচ্ছে হ্যান্ডস অ্যান্ড ফিটে পেইনফুল প্যাপুলার ভেসিকুলার র্যাশ, আর মুখের মধ্যে ওরাল লেশন অথবা টাঙে আলসার হচ্ছে। এই হ্যান্ড ফুট হয়ে গেল, মাউথ হয়ে গেল, ব্যাস এটুকু মনে রাখলেই হয়ে যাবে আপনার। এছাড়া অনেক সময় এটা দিয়ে অ্যাকুট ফ্ল্যাক্সিড প্যারালাইসিস হয়, কোনো অ্যান্টিভাইরাল ট্রিটমেন্টে কাজ হবে না, সিমটোম্যাটিক রিলিফ আপনি দিতে পারেন। ব্যাস এতটুকুই পড়লেই হবে, এখান থেকে বেশি লাগবে না। স্মল পক্স তো অনলি ইরাডিকেটেড ডিজিজ ফ্রম দ্য ওয়ার্ল্ড টিল নাও, সেটা আমাদের না পড়লেও চলবে, যেটা ইরাডিকেটেড হয়ে গেছে সেটা নিয়ে না পড়লে চলবে। মানকি পক্স আমাদের জন্য অ্যাসোসিয়েটেড না। এখান থেকে আমরা একবারে চলে যাব হচ্ছে কোভিড-19 এ। ঠিক আছে, আমাদের আর কোনো ভাইরাস এখান থেকে পড়ার দরকার নাই, কোভিড-19 এ আমরা চলে আসবো। সো কোভিড-19 থেকে যেটা আমি বললাম, যে গতদিনও বলতেছিলাম যে গাইডলাইন আমাদের কিন্তু পড়তে হবে, তাই না? কারণ আমাদের যে সমস্ত প্যাথোজেন বা মাইক্রো অর্গানিজম গুলো আমাদের ন্যাশনাল গাইডলাইন আমরা মেনটেন করি, প্রোটোকল ফলো করার চেষ্টা করি, সেগুলো আমরা ন্যাশনাল গাইডলাইনটা পড়ার চেষ্টা করব। যেমন গতদিন আমরা ডেঙ্গু পড়েছি, আপনারা সবাই ডেঙ্গুর পিডিএফটা পেয়েছেন তো, তাই না? ডেঙ্গুর পিডিএফটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে, ও আরেকটা পিডিএফ এর আমি দেখলাম যে একটা পিডিএফ নাকি সাদা কালোতে চলে গেছে আর কি। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি ভেরি সরি, যেটা সাদা কালোতে চলে গেছে। অ্যাকচুয়ালি আমি তো কালার করেছিলাম, আপনারা ক্লাসেও দেখেছিলেন, কিন্তু আমি জানি না কোনো কারণে হয়তো এটা সাদা কালো চলে গিয়েছে। এটা আমি আবার আজকে দিয়ে দিব, যেটা কালার করাই আছে। সো আপনারা আজকে পরীক্ষা কিন্তু ইনফেকশাস ডিজিজের 1 যেটা প্রথম ক্লাস, সেটা কিন্তু কোয়েশ্চেন আমি দিয়ে দিয়েছি। সো এটার উপরে পরীক্ষা আপনারা দিবেন। আজকে আমি ক্লাস 2 র উপরে যেটা ক্লাস নিয়েছিলাম গতদিন, সেটার কোয়েশ্চেনও দিয়ে দিব। আর আজকে যেটা নিচ্ছি ক্লাস 3, আজকে কিন্তু 3 নাম্বার ক্লাস, সেটার কোয়েশ্চেনও পরবর্তীতে আপনারা নিতে মানে পরীক্ষা দিবেন। সো আপনি পড়তে হবে কিন্তু, হ্যাঁ। ফার্স্টের মনে করেন যে প্রথম যে পরীক্ষা, সেখানে ক্লিনিক্যাল মানে থিওরিটিক্যাল কোয়েশ্চেনই হচ্ছে বেশি। সেকেন্ড 2 নম্বর ক্লাস থেকে কিন্তু ক্লিনিক্যাল সিনারিও বেসড কোয়েশ্চেন হবে, এবং এগুলো একটু কমপ্লিকেটেড হবে। একটু মানে বুঝে বুঝে পড়লে, বইটা একটু মনোযোগ দিয়ে পড়লে ক্লুগুলো আপনি ধরতে পারবেন। এনিওয়েজ, আমরা কোভিড-19 এর কিন্তু গাইডলাইন পড়তে হবে। যদিও কোভিড-19 বর্তমানে বলা যেতে পারে যে কিছুটা স্তিমিত হয়ে গিয়েছে। কোভিড-19 এর প্রকোপ, তার যে ভয়াবহতা, তার যে মহামারী, সেসব আমরা পার করে আসছি। এখন কোভিড-19 নিয়ে আমরা খুব একটা হয়তো ভীতও না, খুব একটা সন্ত্রস্ত না।
কোভিড-19 ওয়ার্ড অনেক জায়গা থেকে হয়তো উঠিয়ে দেওয়া হয়েছে। ইভেন আমাদের বক্ষব্যাধি হাসপাতালেও কিন্তু ভেরি রিসেন্টলি কোভিড-19 যে আলাদা ওয়ার্ড ছিল, সেটাও আমরা এখন জেনারেল ওয়ার্ডে পরিণত করে ফেলছি। তার মানে বুঝতে হবে বক্ষব্যাধির মতো জায়গা থেকে যখন কোভিড-19 উঠে যাচ্ছে, তার মানে কোভিড-19 এর প্রকোপটা কতটা কমে এসেছে। আজকে আমাদের ভ্যাকসিনেশন প্রটোকল এত বেশি পরিমাণে আমরা কভার করতে পেরেছি, যার কারণে আমরা কোভিড এর মতো ভয়াবহ ডিজিজকেও কিন্তু প্রতিরোধ করতে সক্ষম হয়েছে। সুতরাং একটা ডিজিজ যেটা ইনফেকশাস ডিজিজ, এটা ভাইরাল, যার কোনো স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট নেই, সেটা যতই নটোরিয়াস হোক না কেন, আধুনিক চিকিৎসা বিজ্ঞান উন্নতি এবং তার যে ভ্যাকসিনেশন প্রোগ্রাম, এর মাধ্যমে কিন্তু আমরা কিন্তু কোভিড-19 কে জয় করতে সক্ষম হয়েছি। তারপরও মাঝে, মাঝে কিছু কোয়েশ্চেন, সেই প্রিলিমিনারি কোয়েশ্চেন কিন্তু কোভিড-19 থেকে আসতে পারে। স্পেসিফিক্যালি আমরা এখন যে সমস্ত পেশেন্ট পাই, তারা হচ্ছে মূলত কোভিড কার্ডিওমায়োপ্যাথি, পোস্ট কোভিড লাং ফাইব্রোসিস, ক্রনিক ফ্যাটিক সিনড্রোম, এই ধরনের পেশেন্ট আমরা এখন কিছু পাই, যারা একসময় কোভিড-19 এ ভুগেছিল। সিভিয়ার কোভিড-19, সিভিয়ার নিউমোনিয়া, ARDS এর পেশেন্ট আইসিইউ তে ছিল। এই ধরনের কিছু পেশেন্ট আমরা এখন সাধারণত পেয়ে থাকি। সারাহ দিশা লিখেছেন পিডিএফ পাইনি। পিডিএফ পাইনি, কোন পিডিএফ পান নাই আমি জানি না। পিডিএফ আমি দিয়ে দিয়েছি, পেয়ে যাওয়ার কথা হয়তো দিয়ে দিবে আজকে। আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখেন, এখন আমাদের বাংলাদেশে তো কোভিড-19 এর গাইডলাইন গুলো তো মোটামুটি বারবার আপডেট হয়েছে। সর্বশেষ আপডেট ভার্সনটা হচ্ছে 8, যেটা 5 নভেম্বর 2020। এটার পরে আর ওইরকম কোনো আপডেটেড গাইডলাইন আসে নাই। সো আমরা লাস্ট আপডেটেড গাইডলাইনে যতটুকু লেখা আছে ততটুকু পড়লেই হবে। এরপরে আর খুব বেশি চেঞ্জ বা আমাদের কিন্তু আসে নাই। তাহলে জাস্ট আমরা যেটুকু পড়তেই হবে, না পড়লেই নয়, সেটুকুই আমরা দাগাবো। খুব বেশি এখানে দাগানোর আমি প্রয়োজন মনে করতেছি না। যেমন এখানে ভাইরাস নিয়ে কিছু কথা বলা আছে। কোভিড-19 কোত্থেকে আসলো, কোথায় এটা প্রথম সৃষ্টি হলো, বাংলাদেশে কবে ঢুকলো, এই ভাইরাসের মরফোলজিটা কি, কোথা থেকে কোথায় আসে, এত কিছু আমার মনে হয় না এখন প্রিলিমিনারি আমাদের জানার দরকার আছে। রাদার আমরা সরাসরি চলে যাব কেস ডেফিনেশনে। হ্যাঁ, যে আমাদের একটা কোভিড-19 পেশেন্ট যদি আমরা ডায়াগনোসিস করতে চাই, তাহলে আমাদের কি ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে। হ্যাঁ, এখানে দেখেন ক্লিনিক্যাল ক্রাইটেরিয়া, এপিডেমিওলজিক্যাল ক্রাইটেরিয়া, এভাবে তারা কেস ডেফিনেশন দেওয়ার চেষ্টা করেছে। আমরা এত কিছু না দিয়ে একেবারে এখানে লিখতে পারি যে কনফার্ম কেস আমরা কখন বলি। A person with laboratory confirmation of the COVID-19 infection irrespective of the clinical sign symptom। তার মানে একটা পেশেন্টের ক্লিনিক্যাল সাইন সিমটম ছাড়াও কিন্তু সে কোভিড-19 হতে পারে, যেটা আমি প্রথমবার হয়েছিলাম কোভিড-19, যখন আমি ফার্স্ট বারের মতো পজিটিভ হলাম। মানে আমার মানে ল্যাবরেটরি কনফার্মেশনের ভিত্তিতে ৩ বার আমি কোভিড পজিটিভ। কিন্তু সিম্পটোম্যাটিক তো আরো অনেকবারই হতে পারে, সেটা তো আপনারাও জানেন যে সিম্পটোম্যাটিক্যালি, অর্থাৎ আমরা যদি বলি যে কেস ডেফিনিশন, ক্লিনিক্যাল ক্রাইটেরিয়া, সেটা কিন্তু অনেকেরই হয়েছে। লাইক আপনার acute onset of fever and cough, and any 3 or more of the following sign symptom like weakness, headache, pharyngia, sore throat, coryza, dyspnea, vomiting, altered mental status, diarrhea। এইটা 3টা অথবা তার বেশি যদি সাইন সিমটম থাকে, এই তাহলে আপনার এটা কিন্তু একটা ক্লিনিক্যাল ক্রাইটেরিয়া আপনাকে মেনটেন করে। আর এপিডেমিওলজিক্যাল ক্রাইটেরিয়ার মধ্যে কন্ট্যাক্টের হিস্ট্রি 14 ডেজ প্রায়র টু সিমটম অনসেট, অর্থাৎ আপনার এই যে সিমটম গুলো হচ্ছে ফিভার, কফ, সোর থ্রোট, এগুলোর 14 দিনের মধ্যে যদি আপনি কোভিড পজিটিভ কোনো প্লেস মানে পার্সনের সংস্পর্শে থাকেন, অথবা সেই যেখানে কোভিড-19 আউটব্রেক হয়েছে সেই সমস্ত জায়গা থেকে আপনি আসেন, তাহলে একটা এপিডেমিওলজিক্যাল ক্রাইটেরিয়াটা মিট করে। প্রবাবল 19 কেস ক্লিনিক্যাল ক্রাইটেরিয়া and is a contact probable or suspected case with chest imaging। তাহলে উপরের ক্লিনিক্যাল ক্রাইটেরিয়া এন্ড কন্টাক্ট হিস্ট্রি, তার সাথে যদি চেস্ট ইমেজিং এ একটা মানে আপনার কোভিড-19 এর কোনো ধরনের নিদর্শন থেকে থাকে, লাইক চেস্ট এক্স-রে, চেস্ট সিটি অথবা লাং আল্ট্রাসাউন্ড, ঠিক আছে, যেমন চেস্ট রেডিতে বায়োলেটারাল নিউমোনিয়া, লোয়ার লোব ডিস্ট্রিবিউশন, চেস্ট সিটিতে গ্রাউন্ড গ্লাস অপাসিটি, ক্রেজি পেভিং প্যাটার্ন, লাং আল্ট্রাসাউন্ডে মাল্টিফোকাল ডিসক্রিট যদি বি লাইন পাওয়া যায়, থিক এন্ড প্লুরা পাওয়া যেতে পারে, কনসলিডেশন যদি পাওয়া যায় বাইল্যাটারাল,
সেক্ষেত্রে আমরা কিন্তু একটা প্রবাবল কোভিড-19 বলতে পারি। তাহলে দেখেন প্রথমে পসিবল অর্থাৎ পসিবল কোভিড-19, সাসপেক্টেড কোভিড-19 কেস সেটা আমরা দেখলাম ক্লিনিক্যাল ক্রাইটেরিয়া এবং এপিডেমিওলজিক্যাল ক্রাইটেরিয়া মিট করলে। তারপরে হচ্ছে প্রবাবল কোভিড-19 কেস, সেটা ক্লিনিক্যাল এবং কন্টাক্ট বা এপিডেমিওলজিক্যাল ক্রাইটেরিয়ার সাথে চেস্ট ইমেজিং এ যদি কোনো ধরনের আমাদের সাসপেক্টেড লেশন থেকে থাকে। আর কনফার্ম আমরা করব কিভাবে, যদি এর সাথে আমাদের ল্যাবরেটরি কনফার্মেশনটা আমরা করতে পারি, যেমন আরটিপিসিআর কোভিড-19 এটা যদি পজিটিভ হয় তাহলে আমরা সেটাকে কনফার্ম বলতে পারি। তো ওটাই বলতেছিলাম যে কোনো ধরনের ক্লিনিক্যাল ক্রাইটেরিয়া ছাড়াও কিন্তু অনেক সময় কনফার্ম কেস হতে পারে। ঠিক আছে? চেস্ট ফিচার, চেস্ট ইমেজিং ফিচার অনেক সময় নাও আসতে পারে। সেক্ষেত্রেও কিন্তু কনফার্ম কেস বলতে হবে। যেটা আমার হয়েছিল ১ম বার, তাই না? কোনো ধরনের সিম্পটম ছিল না। হাসপাতালের সমস্ত ডাক্তারই রুটিনলি তারা কোভিড টেস্ট করছিল আরটিপিসিআর। সেখানে আমার আরটিপিসিআর পজিটিভ চলে আসছে। কোনো ধরনের সিম্পটম, সাইন কিছুই ছিল না। সো এটা সেকেন্ড বা থার্ড বারের ক্ষেত্রে কিন্তু মাইল্ড সিম্পটম ছিল। তো মানে ৩ বার কোভিড এর হিস্ট্রিটা বললাম আরকি। আবার অনেক সময় দেখা যায় উল্টাও হতে পারে। আপনি কনফার্ম করতে পারতেছেন না। ল্যাবরেটরি ক্রাইটেরিয়া আরটিপিসিআর নেগেটিভ। কিন্তু চেস্ট এক্স-রে অথবা সিটি চেস্টে আপনি একদম ডেফিনিট কোভিড ফাইন্ডিং পাচ্ছেন। সেটাকেও কিন্তু আমরা কোভিড ধরে কিন্তু চিকিৎসা দিয়েছি। ঠিক আছে? যাই হোক, এখন আর নতুন করে এগুলো তো বলার কিছু নাই। জাস্ট একটু দেখে রাখলেন থিওরিটিক্যালি। এখানে থিওরিটিক্যাল পড়াশোনাই করতে হবে। কোভিড নিয়ে আমাদের তো এখন আপাতত ডিল করা লাগতেছে না। ক্লিনিক্যাল সিনড্রোম অ্যাসোসিয়েটেড কোভিড-19 এইটা আমাদের শুরুর ক্ষেত্রে খুব কাজে লাগে। কোন পেশেন্টকে আমরা বাসায় চিকিৎসা করতে পারবো, কোন পেশেন্টকে আমাদের হাসপাতালে ভর্তি করতে হবে। যেমন মাইল্ড ইলনেস, এটা আমরা বাসায় রেখে চিকিৎসা করতে পারতাম। নিউমোনিয়া থেকে শুরু করে বাকিগুলা এইটা আমাদের কিন্তু মানে বাসায় চিকিৎসা করলে হইতো না। এটা হাসপাতালে ভর্তির যোগ্য। এটা হাসপাতালে ভর্তি হবে। তাই না? এদেরকে আমাদের হাসপাতালে চিকিৎসা দেয়া লাগছে। এখন তার মধ্যে কি, কি ক্রাইটেরিয়া আছে না আছে সেটা কিন্তু আমাদের এই বক্সের মধ্যে আছে। আমি আর ডিটেইলস এ যাব না। আমি দাগায় রাখছি। নিউমোনিয়া, মাইল্ড ইলনেস এর ফিচার তো আর পড়ার দরকার নাই। নিউমোনিয়ার ফিচার গুলো একটু দেখতে পারেন। যে আমরা কি, কি ক্লিনিক্যাল সাইন দেখতে পারি, যেটা হচ্ছে নন সিভিয়ার নিউমোনিয়ার ক্ষেত্রে আমরা পেতে পারি। নন সিভিয়ার নিউমোনিয়ার সাইন গুলো এখানে লেখা আছে। এইটা একটু পড়ে দিতে হবে। হ্যাঁ? যেমন দেখেন ফাস্ট ব্রিদিং হবে। তারপরে হচ্ছে আ এটার আবার দিয়ে রাখছে যে বয়স ভিত্তিক ফাস্ট ব্রিদিং টা কত হতে পারে। তাই না? আচ্ছা। তারপরে সিভিয়ার নিউমোনিয়া হচ্ছে রেসপিরেটরি রেটটা 30 এর বেশি হবে। সিভিয়ার রেসপিরেটরি রেট হবে, অক্সিজেন স্যাচুরেশনটা কমে যাবে, সাইনাসিস থাকতে পারে। এই ব্যাপারগুলো তখন আসবে। তখন সায়েন্স অফ নিউমোনিয়ার সাথে এই সিভিয়ারিটি ব্যাপারগুলো আসলে সেটাকে আমরা সিভিয়ার নিউমোনিয়া বলবো। এআরডিএস টা আমরা কখন বলবো? এআরডিএস বলতে গেলে কিন্তু বার্লিন ক্রাইটেরিয়া নামে একটা ক্রাইটেরিয়া আছে। এইটা আপনাকে মিট করতে হবে। বার্লিন ক্রাইটেরিয়া এটা একটু মনে রাখতে হবে আপনাদেরকে। এটা ডেভিডসনেও আছে বার্লিন ক্রাইটেরিয়া। আপনারা যখন এআরডিএস পড়বেন সেখানে পাবেন। সেই বার্লিন ক্রাইটেরিয়াটা আপনাদেরকে যদি মিট করে, নো আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস টু অ্যাসেস ডিগ্রি অফ হাইপোক্সিমিয়া, তারপরে হচ্ছে নো মেকানিক্যাল ভেন্টিলেশন, নো চেস্ট রেডিওগ্রাফ সিটি স্ক্যান, ইউজ আল্ট্রাসাউন্ড টু ডকুমেন্ট বায়োলেটারাল চেস্ট অপাসিটি। সো বার্লিন ক্রাইটেরিয়া এখানে মেনটেন করতে হবে। এই যে SpO2 বাই FiO2, হ্যাঁ? লেস দ্যান 315 ইজ ARDS। তারপরে হচ্ছে আপনার বার্লিন ক্রাইটেরিয়াটা এখানে কিন্তু খুব ভালোভাবে লেখা নাই। এটা আপনার ডেভিডসন থেকে আপনারা পড়ে ফেলবেন। আমি ডেভিডসনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ডেভিডসনের সম্ভব আমরা রেসপিরেটরি যে চ্যাপ্টারটা আছে না, এই চ্যাপ্টারে আপনি এআরডিএস এর মধ্যে বার্লিন ক্রাইটেরিয়াটা পাবেন। আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। আমি ডেভিডসনের কত নম্বর পেজে আছে এটা একটু যদি দেখাই দিই তাহলে আপনাদের বুঝতে বা সহজে বের করতে পারবেন।
কোভিড-19 নিউমোনিয়া হসপিটাল অ্যাডমিশন ক্রাইটেরিয়া কিন্তু আপনার ওই নরমাল নিউমোনিয়ার মতোই, যদি কার্ভ 65 এর মধ্যে 1 এর উপরে চলে যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে আমরা তাকে হাসপাতালে অ্যাডমিট করব। ঠিক আছে? কোথায় গেল? খুঁজি একটু। আচ্ছা, এই মুহূর্তে আমি এখানে খুঁজতে গেলে আমাদের হয়তো কিছু টাইম হচ্ছে। বার্লিন ক্রাইটেরিয়াটা ছবি তুলে আপনাদের গ্রুপে দিয়ে দিব। তাহলে আপনাদের সুবিধা হবে। হ্যাঁ, ডেভিডসনের মধ্যেই আছে। আমি পেজ নাম্বারটা আপাতত খুঁজে পাচ্ছি না। বাট অ্যাকচুয়ালি আমি বার্লিন ক্রাইটেরিয়াটা আপনাদের লাগবে। সো দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, আমরা যেখানে পড়তেছিলাম ওখানেই যাচ্ছি। তাহলে বার্লিন ক্রাইটেরিয়াটা যদি ফিল আপ করে তাহলে সেটা এআরডিএস আমাদের ডায়াগনোসিস হিসেবে আসবে। তখন কিন্তু পেশেন্টকে আমাদের এইচটিইউ বা আইসিইউ ফ্যাসিলিটিতে ভর্তি করতে হবে। ঠিক আছে? অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, অনেক সময় পেশেন্ট সেপসিস নিয়ে আসতে পারে, অনেক সময় সেপটিক শকেও পেশেন্ট চলে যেতে পারে। সেক্ষেত্রে এই প্যারামিটারগুলো একটু মাথায় রাখতে হবে। কখন সেপটিক শক বলবো, কখন আমি সেপসিস, অর্গান ডিসফাংশন এন্ড ল্যাবরেটরি এভিডেন্স, এগুলো আমাদের করবে সেপসিস ডায়াগনোসিস করার জন্য। আচ্ছা, এখন আমাদের ম্যানেজমেন্টটা কি হবে? ঠিক আছে, ম্যানেজমেন্টটা কি হবে সেটা আমরা একটু দেখবো। টেস্টিং অফ দ্য কোভিড-19, তার আগে ডিটেকশন অফ ভাইরাসের মধ্যে স্পেসিমেন, আপনারা জানেন যে আপার রেসপিরেটরি স্পেসিমেন আমাদের নেজাল সোয়াব নেওয়া হয়, আর লোয়ার রেসপিরেটরি স্পেসিমেন আমাদের স্পুটাম নেওয়া যেতে পারে, ব্রঙ্কিয়ালভিওলার স্ল্যাভেজ নেওয়া যেতে পারে, এয়ারওয়ে সেক্রেশন। ইউজুয়ালি আপার এয়ারওয়ে স্পেসিমেনটাই কিন্তু আমাদের নেওয়া হয়, তাই না? একটা নেজাল সোয়াব, একটা হচ্ছে নেজোফেরিঞ্জিয়াল, বৌরোফেরিঞ্জিয়াল সোয়াব আমাদের নেওয়া হতো। লোয়ার রেসপিরেটরিতেও কিন্তু অনেক সময় আমাদের দেখা যাচ্ছে যে পেশেন্টগুলো পরবর্তীতে আমাদের ডায়াগনোসিস করা ডিফিকাল্ট হয়েছে, আমরা কিন্তু ব্রঙ্কোস্কোপি করে বল ফ্লুইড নিয়েছি। ডিটেকশন অফ দ্য ভাইরাল নিউক্লিক অ্যাসিড, এটা আমরা আরটিপিসিআর মেথডেই সাধারণত করি, দেখতে হবে। সেরোলজিক্যাল টেস্ট এটা পরবর্তীতে আছে, দেখা যাবে। এখন যে র্যাপিড ডায়াগনস্টিক টেস্টের কথা আর কি বলতেছে, রেডিওলজি এন্ড চেস্ট ইমেজিং এ আপনারা একটু সিটি ফাইন্ডিং গুলো একটু মাথার মধ্যে রাখবেন, যেমন বাইল্যাটারাল নিউমোনিয়া, মাল্টিপল কনসলিডেশন, গ্রাউন্ড গ্লাস অপাসিটি, ক্রেজি পেপিং প্যাটার্ন, ব্রঙ্কোভাস্কুলার থিকেনিং, ট্রাকশন ব্রঙ্কিওক্টাইটিস, এই ফিচার গুলো কোভিড এর সিটি ফিচার, এগুলো একটু মনে রাখতে হবে আমাদের। কয়েকটাগুলো সিটি স্ক্যানের ছবি এখানে দেওয়া আছে। কিছু সাপোর্টিভ ইনভেস্টিগেশন আছে। আমরা তো শুধু চেস্ট এক্সরে বা সিটি চেস্ট করে বসে থাকিনি, আমরা কিন্তু অনেক সময় সাপোর্টিভ কিছু ডিজিজও মানে দেখার জন্য, মানে কোভিড-19টা কত মারাত্মক হিসেবে আসছে, লাইক আপনার সেপসিস ডায়াগনোসিস করার জন্য এই সাপোর্টিভ ইনভেস্টিগেশন গুলো কিন্তু দরকার হতে পারে, লাইক সিবিসি। সিবিসিতে দেখেন লিউকোপিনিয়া, লিম্ফোপিনিয়ার সাথে সাথে থ্রম্বোসাইটোপিনিয়াও কিন্তু হতে পারে। তারপরে রেশিও অফ দ্য নিউট্রোফিল টু লিম্ফোসাইট মোর দ্যান 3.5 ইজ এ প্রগনোস্টিক্যালি পোর সাইন। তাহলে এটাও একটা ইম্পর্টেন্ট ক্লু মাথায় রাখতে হবে। সিআরপি এন্ড প্যাসিটিন আমাদের সুপার ইম্পোজড ব্যাকটেরিয়াল ইনফেকশন, সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হচ্ছে কিনা সেটা বুঝতে আমাদেরকে হেল্প করে। অনেক সময় আমাদের অ্যান্টিবায়োটিক দেওয়া লাগে কিন্তু পেশেন্টকে। ব্লাড কালচার, লিভার ফাংশনাল ফাংশন, কিছু অ্যাকিউট ফেজ মার্কার, এগুলো কিন্তু আমাদের ডায়াগনোসিসের জন্য এবং প্রগনোসিস বোঝার জন্য কিন্তু হেল্প করেছিল। দেখেন এখানে একটা খুব সুন্দর কথা বলছে যে নরমাল অর লো ডাব্লিউবিসি, এলিভেটেড সিআরপি এন্ড অ্যাসোসিয়েটেড বাইল্যাটারাল নিউমোনিয়া ইন চেস্ট এক্সরে অথবা গ্রাউন্ড গ্লাস অপাসিটি ইন দ্য এইচআরসিটি ইজ দ্য ডায়াগনোসিস অফ দ্য কোভিড-19 irrespective of RT-PCR result. This is very very important. তাহলে অনেক পেশেন্ট আমরা পেয়েছি RT-PCR নেগেটিভ, আপনারা তো জানেন RT-PCR এর সেন্সিটিভিটি হচ্ছে 70%। সো সেক্ষেত্রে 30% ক্ষেত্রে RT-PCR নেগেটিভ হওয়ার পরও কিন্তু কোভিড-19 হওয়া সম্ভব। তো সেক্ষেত্রে আমরা ডায়াগনোসিস করেছি তার এই সাপোর্টিভ কিছু এভিডেন্স এবং চেস্ট ইমেজিং এর এই ফাইন্ডিং গুলোর সাথে আমরা কিন্তু কোভিড-19 এর অ্যাসোসিয়েশন পেয়েছি। ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন পেশেন্ট ম্যানেজমেন্ট করার জন্য 4টা ভাগে ভাগ করা হয়েছে, মাইল্ড, মডারেট, সিভিয়ার, ক্রিটিক্যাল। মাইল্ড এর মধ্যে মাইল্ড নিউমোনিয়া,
মডারেটের মধ্যে জাস্ট নিউমোনিয়া, কার্ভ 65 স্কোর 0 থেকে উপরে যদি হয়ে যায় তাহলে সেটাকে আমরা সিভিয়ার নিউমোনিয়া এবং সেপসিসিস এর মধ্যে হিসেবে চিকিৎসা দিয়েছি। ক্রিটিক্যাল পেশেন্টগুলোর মধ্যে আন্ডারে পড়েছে এআরডিএস এবং সেপটিক শক। প্রত্যেকটা ডেফিনেশন কিন্তু আমাদের মোটামুটি এর আগেই দেওয়া হয়েছে। তারপরও ক্লিনিক্যাল কেস ডেফিনেশনগুলো আরেকটু বর্ণনার সুবিধার্থে আলাদা করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। মাইল্ড কেসটা বলেছে যে কোনো সাইন্স অফ নিউমোনিয়া অন ইমেজিং এ আপনি পাবেন না, ঠিক আছে? ইমেজিং এ কোনো ধরনের সাইন্স অফ নিউমোনিয়া পাওয়া যাবে না, জাস্ট সিমটম। কি কি সিমটম আমরা অলরেডি পড়েছি। মডারেট নিউমোনিয়াতে আমরা কি বলবো, ক্লিনিক্যাল সাইন্সের অফ নিউমোনিয়া পাওয়া যাবে কিন্তু নো সাইন্স অফ সিভিয়ার নিউমোনিয়া, ঠিক আছে? ক্লিনিক্যাল সাইন্স অফ নিউমোনিয়া আমরা পাবো, ঠিক আছে, কিন্তু নো সাইন্স অফ সিভিয়ার নিউমোনিয়া। সিভিয়ার নিউমোনিয়ার জন্য যেই ক্লিনিক্যাল সাইন রয়েছে, হ্যাঁ, সেগুলো তো আপনারা দেখেছেন যে কত ফাস্ট ব্রিদিং হবে, স্যাচুরেশনটা ফল করবে, সেগুলো কিন্তু পাবো না। দেখেন এখানে রেসপিরেটরি ডিস্ট্রেস বলতেছে 30 এর কম, নট 30 এর উপরে, এবং স্যাচুরেশনটা 90% এর উপরে, যেটা মডারেট কেস। এটা যদি উল্টায় যায়, অর্থাৎ রেসপিরেটরি ডিস্ট্রেস যদি 30 বেশি হয়, স্যাচুরেশন যদি 90 কমে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে বলতে হবে যে হ্যাঁ, এটা সিভিয়ার ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে। আর ক্রিটিক্যাল কেস পড়ে তখন যখন পেশেন্ট এআরডিএস হয়ে রেসপিরেটরি টাইপ 1 রেসপিরেটরি ফেইলিয়ার নিয়ে আসবে, যেখানে ভেন্টিলেশনটা খুব দ্রুত দরকার, অথবা পেশেন্ট শক মাল্টি অর্গান ফেইলিয়ার নিয়ে আসবে, সেটা হচ্ছে ক্রিটিক্যাল কেস। ট্রিটমেন্ট প্রটোকল ফর কোভিড-19 কেস, সেক্ষেত্রে কি কোন ধরনের পেশেন্টের ক্ষেত্রে আমরা কি কি টেস্ট করব সেটার একটা চার্ট দেওয়া আছে। ইট ইজ নট নেসেসারি ফর ইওর এক্সামিনেশন পারপাস, রাদার আমরা ম্যানেজমেন্টে একটু দেখতে পারি আমরা কি করি। আর আমরা মাইল্ড কেসের ম্যানেজমেন্ট, মডারেট কেস, সিভিয়ার কেসের ম্যানেজমেন্টটা কি করি। মাইল্ড কেসে তো আমরা সিমটোম্যাটিক ম্যানেজমেন্ট দিই, এটা আপনারা জানেন, বাট যেটা মাথায় রাখতে হবে যে একটা রিস্ক গ্রুপ আছে, এই রিস্ক গ্রুপের কিন্তু আপনাদেরকে প্রোফাইল্যাকটিক লো মলিকুলার রেট হেপারিন দিতে হবে, ঠিক আছে? তাহলে রিস্ক গ্রুপ যদি থাকে সেটা মাইল্ড কেস হলেও, লাইক ডায়াবেটিস, হাইপারটেনশন, ইসকেমিক হার্ট ডিজিজ, সিকেডি, সিএলডি, ম্যালিগন্যান্সি, এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে আপনাকে কিন্তু প্রোফাইল্যাকটিক লো মলিকুলার রেট হেপারিন দিতে হবে। দেখেন এনক্সাপারিন 40 মিলিগ্রাম। ফর অবেস পেশেন্ট 40 মিলিগ্রাম আপনাকে 2 বার করে দিতে হবে, আদারওয়াইজ বাকি সবার ক্ষেত্রে ওয়ান্স ডেইলি দিলেই হবে। ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স চেক করবেন, যদি ক্রিয়েটিনিন অ্যাডাল্ট ডোজ when adjust dose when creatinine clearance less than 30 or start unfractionated heparin first day, follow flowchart যা আছে। তার মানে যদি দেখেন এনক্সাপারিন অনেক সময় কিন্তু রেনাল কম্প্রোমাইজ করতে পারে, সো অনেক সময় আপনাদেরকে সাব অপটিমাল ডোজ, ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স যদি খুব কম থাকে সেক্ষেত্রে সাব অপটিমাল ডোজ দেওয়া লাগতে পারে। ওকে, সো এইটা একটা গেল। তারপরে সেলফ হোম আইসোলেশন 14 days আফটার ক্লিনিক্যাল রিকভারি ফলো আপ করবে। when patient should immediately seek and patient hospital care, তাহলে পেশেন্টকে আপনি কখন হাসপাতালে আসতে বলবেন? যখন পেশেন্টের আবার কাশি, জ্বর এগুলো বেড়ে যাবে, অল্টার মেন্টাল স্ট্যাটাস থাকবে, অথবা স্যাচুরেশন ড্রপ করতেছে, অথবা রেসপিরেটরি রেট বাড়তেছে, তখন হাসপাতালে আসতে বলবেন। হাসপাতালে আসলে কি সাথে সাথে ভর্তি হবে? না, ভর্তির কিছু ক্রাইটেরিয়া আছে। সেই ক্রাইটেরিয়াগুলো তোমরা অলরেডি বলেছি যে মডারেট কেস, সিভিয়ার কেস, এআরডিএস, এইগুলো হচ্ছে মূলত ভর্তি ক্রাইটেরিয়া। আর যেহেতু আমরা বলতেছি মাইল্ড কেস ইউজুয়ালি ভর্তি করা লাগে না, কিন্তু ওই যে ব্যাপার, যেহেতু সে আপনার একটা প্রোফাইলিক লো মলিকুলার রেট হেপারিন পাবে, সেটার জন্য তাকে কিন্তু হাসপাতালে ভর্তি হইতে পারে, ঠিক আছে? তাহলে মাইল্ড কেস উইথ রিস্ক ফ্যাক্টর যারা, মানে যাদেরকে প্রোফাইলিক লো মলিকুলার হেপারিন দিতে হবে, এছাড়া মডারেট কেস, সিভিয়ার বা এরা বাকি সবাই মোটামুটি হাসপাতালে ভর্তি। আর হসপিটাল ম্যানেজমেন্ট অ্যান্ড ট্রায়াজের একটা ব্যাপার আছে, কাদেরকে আমরা আগে ট্রিটমেন্ট করব, সেটা অত বেশি ডিটেলস আপনাদের লাগবে না। একটা ফ্লো চার্ট আছে অ্যালগোরিদমের মতো, সেটা আপনারা একটু রিডিং দিতে পারেন। আপনাদের এফসিপিএস পার্ট অনের জন্য এখান থেকে সেরকম প্রশ্ন আসবে না, জাস্ট একটু দেখে রাখতে পারেন যে মডারেট সিভিয়ার ক্রিটিক্যাল ইলনেস, এই পেশেন্টদেরকে আমরা আইসিইউতে দিই, তাই না? মডারেট সিভিয়ার ক্রিটিক্যাল ইলনেস, সরি, এই পেশেন্টদেরকে আইসিইউতে দেওয়া লাগতে পারে। মাইল্ড কেস বাট নিড অ্যাডমিশন, ট্রিটমেন্ট প্রোটোকল ফর মাইল্ড কেস লো মলিকুলার হেপারিন দিয়ে চলবে। আর মাইল্ড কেস নো নিড ফর অ্যাডমিশন, সে তো বাসায় চিকিৎসা চলবে, তাই না? এটা সিম্পলিফাইড একটা ট্রায়াজ সিস্টেম, ঠিক আছে? এটা কিন্তু কোনো ম্যানেজমেন্ট না, এটা একটা ট্রায়াজ সিস্টেম। মডারেট কেসে বলতেছে ক্লিনিক্যাল রেডিওলজিক্যাল নিউমোনিয়া কেস, এইখানে মাইল্ড সিম্পটমেটিক ট্রিটমেন্ট প্রোটোকল, লাইক আপনার ফিভারের জন্য প্যারাসিটামল বা একটা ফ্লুইড বা হাইড্রেশনের ব্যবস্থা, এগুলো করবেন। এর সাথে সাথে অক্সিজেন দিবেন নেজাল ক্যানুলা দিয়ে,
প্রোন পজিশন থাকবে, অবশ্যই মডারেট কেস, ঠিক আছে, মডারেট কেস যেহেতু সেটা পেশেন্ট রিস্ক ফ্যাক্টর থাকুক বা না থাকুক, অবশ্যই আপনার লো মলিকুলার হেপারিন দিতে হবে 1 মিলিগ্রাম সাবকিউটেনাস টুয়াইস ডেইলি। এখানে কিন্তু ওয়ান্স ডেইলি, এখানে টুয়াইস ডেইলি। আচ্ছা, আর আনফ্র্যাকশনেটেড হেপারিন আপনি দিতে পারেন। সুপারপ্রোফিলাক্সিস শুড বি গিভেন আনটিল সিম্পটম, কতদিন দিব, হ্যাঁ, আনটিল সিম্পটম রিজলভস অর ইমপ্রুভস ফলোড বাই রিভারক্সাবেন 1 মাস। আপনার পেশেন্ট ইমপ্রুভ হয়ে গেলে তখন আপনি লো মলিকুলার হেপারিনটা শেষ করে রিভারক্সাবেন 1 মাসের জন্য দিতে পারেন। অ্যান্টিভাইরালের কথা বলতেছে মডারেট টু সিভিয়ার কেস হুড নিড অক্সিজেন থেরাপি, তাদের ক্ষেত্রে আপনি অ্যান্টিভাইরাল দিবেন। এক্ষেত্রে কিন্তু রেমডেসিভিরটা ওনারা চয়েস করেছে। ইনিশিয়ালি কিন্তু আপনারা দেখেছেন যে মলনুপিরাভির বা আরো কি সমস্ত ড্রাগ ছিল, ওইগুলো ড্রাগ দিয়ে চেষ্টা করা হয়েছিল, কিন্তু লাস্টের দিকে আমরা সবাই কিন্তু দেখেছি রেমডেসিভিরের এফিকাসি, পটেন্সি এটা বেশ ভালো কাজ করতেছে। তো ডোসেজ অফ রেমডেসিভিরটা একটু মাথার মধ্যে রাখবেন কিভাবে রেমডেসিভিরটা দেওয়া হয়েছিল। Moderate case on treatment if no response or deterioration at 24 hours in the hospital, তখন আপনি একটা স্টেরয়েড দিতে পারেন, ডেক্সামেথাসন 2 ডিভাইডেড ডোজেস অথবা মিথাইল প্রেডনিসোলন আপনি দিতে পারেন। তাহলে কথাটা একটু মাথায় রাখতে হবে, হ্যাঁ। তাহলে আমরা কখন একটা মডারেট কোভিড নিউমোনিয়ার পেশেন্টদেরকে স্টেরয়েড দিব? ইনিশিয়ালি আসলেই কি দিয়ে দিব? না, আমরা যদি দেখি যে আমরা যা ট্রিটমেন্ট দেওয়া দরকার সেটা ট্রিটমেন্ট দেওয়া 24 ঘন্টার মধ্যে পেশেন্টের ইমপ্রুভ হচ্ছে না, তখনই আমরা স্টেরয়েড দিব, আদারওয়াইজ নো। এখানে একটা কথা বলা আছে, অ্যান্টিবায়োটিক শুড নট বি ইউজড অ্যাজ রুটিন ড্রাগ ইন কোভিড-19 কেস, ঠিক আছে, এটা আমাদের কিন্তু রুটিনলি আমরা দেই না, বাট আমরা দিতে পারি যদি সাসপেক্ট করি যে এটা সেকেন্ডারি ব্যাকটেরিয়াল নিউমোনিয়া হতে পারে, ঠিক আছে। এই যে ফ্যাভিপিরাভির মে বি ইউজড ইন নন হসপিটাল, এটা কিন্তু এখন এটা সাপোর্ট করতেছে না, এই ফ্যাভিপিরাভির এখন আর দেওয়া হচ্ছে না। সিম্পল অ্যান্টিবায়োটিক অ্যামোক্সিলিন ক্লাভোলিনিক অ্যাসিড শুড অনলি বি প্রেসক্রাইবড এট ডিসক্রিপশন কনসালটেন্ট দেয়ার ইজ স্ট্রং। তাহলে আপনি একটা মক্সাক্লাভ দিতে পারেন যদি এতে সাসপিশন থাকে যে ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে। এক্ষেত্রে প্রোক্যাসিটোনিন একটা গুরুত্বপূর্ণ মার্কার হতে পারে, যেটা বলছিলাম, যদি প্রোক্যাসিটোনিনটা বেশি থাকে তাহলে আপনি একটা অ্যান্টিবায়োটিক দিতে পারেন টু প্রিভেন্ট সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন। আদারওয়াইজ ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিকের তেমন কোনো রোল নাই। ওকে, সো রেফারেল পেশেন্টস উইথ সিভিয়ার এন্ড ক্রিটিক্যাল কোভিড-19, এই পেশেন্টগুলো আমাদের কিন্তু রেফার করে দিতে হবে ডিস্ট্রিক্ট লেভেল বা মেডিকেল কলেজ লেভেলে, তাই না? যাই হোক, ওগুলো আমাদের আর এখানে দরকার নাই। সিভিয়ার কেসেস উইথ রেসপিরেটরি সিমটমস, সিভিয়ার কেস অর্থাৎ আমরা যে পর্যন্ত মডারেট কেস ম্যানেজমেন্ট করেছি সেই ম্যানেজমেন্ট ছাড়া আমাদের কিন্তু এখন অবশ্যই, যেহেতু সিভিয়ার কেস, আমাদেরকে কিন্তু স্টেরয়েড চালু করতে হবে, ঠিক আছে। হয় ডেক্সামেথাসোন 10 দিন দেবেন অথবা মিথাইল প্রেডনিসোলন 5 দিন দেবেন। আর এর সাথে যদি পেশেন্টের হাইপারটেনশন থাকে, নরএপিনেফ্রিন লাগবে। অবশ্যই সিভিয়ার কেসে আমাদের কিন্তু আইভি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক লাগবে। আর যদি পেশেন্টের সাইটোকাইন স্টর্ম অথবা হিমোফাইগোসাইটিক সিনড্রোম আমরা সাসপেক্ট করি, সেক্ষেত্রে টসিলিজুম্যাবের একটা রোল কিন্তু আছে। কনভালেসেন্ট প্লাজমা থেরাপিটা ইনিশিয়ালি অনেক জায়গায় ট্রাই করা হয়েছে, বাট এভিডেন্সের সাপোর্টের অভাবে সেটা কিন্তু পরবর্তীতে আর খুব একটা ব্যবহার করা হয় নাই। বাট টসিলিজুম্যাবটা কিন্তু অনেক জায়গায় প্র্যাকটিস হয়েছে। সো ইন্ডিকেশন অফ টসিলিজুম্যাব একটু দেখে রাখতে পারেন, জাস্ট একটুকুই, আর বেশি কিছু এখান থেকে লাগবে না। এসকেলেশন অফ দ্য রেসপিরেটরি সাপোর্ট, ক্রিটিক্যাল কেস উইথ রেসপিরেটরি সিমটম, তাহলে আমরা মাইল্ড, মডারেট, সিভিয়ার চলে আসলাম, এখন হচ্ছে ক্রিটিক্যাল কেস। ক্রিটিক্যাল কেসের ক্ষেত্রে প্রথমে অক্সিজেনটা মেনটেন করাটাই হচ্ছে একটা চ্যালেঞ্জের বিষয়। অক্সিজেনটাকে মেনটেন করি লো ফ্লো অক্সিজেন ডেলিভারি ডিভাইসের মাধ্যমে, যেমন নেজাল ক্যানুলার মাধ্যমে আমরা দিতে পারি। তবে নেজাল ক্যানুলার মাধ্যমে আমরা কিন্তু সর্বোচ্চ 15 লিটার পর্যন্ত দিতে পারি নন ব্রিদার মাস্ক দিয়ে। 15 এর উপরে যদি দরকার হয় তখন আমাদের দরকার ছিল হাই ফ্লো নেজাল ক্যানুলা, সেক্ষেত্রে আমরা 60 থেকে 70 লিটার পর্যন্ত আমরা কিন্তু দিতে পারি। তাতেও যদি কাজ না হয় তখন আমাদের নন ইনভেসিভ কিছু ভেন্টিলেশন ব্যবস্থা করতে হবে, লাইক সিপ্যাপ, বাইপ্যাপ। সিপ্যাপ বেসিক্যালি আমরা টাইপ 1 রেসপিরেটরি ফেলিয়ার দিই, আর টাইপ 2 রেসপিরেটরি ফেলিয়ারে আমরা বাইপ্যাপ দিই। আর এটাও যদি কাজ না হয় তখন ইনভেসিভ ভেন্টিলেশন বা মেকানিক্যাল ভেন্টিলেশনেও অনেক পেশেন্টকে যাওয়া লাগছে। বাট যেই সমস্ত পেশেন্টদের ইনভেসিভ ভেন্টিলেশনে যাওয়া লেগেছে তাদের প্রগনোসিস কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই খারাপ হয়েছে, তাই না? তাহলে এই ব্যাপারটা একটু মাথায় রাখবো।
এই যে এআরডিএস বার্লিন ডেফিনিশন, এই জিনিসটা একটু দরকার ছিল। হ্যাঁ, এই এআরডিএস এর ব্যাপারটা আমি আপনাদেরকে দিয়ে দিব গ্রুপে, সমস্যা হবে না। এআরডিএস, তাহলে এআরডিএস এর পেশেন্টকে আমরা কোথায় ভর্তি করবো বলেন তো? আইসিইউতে। অবশ্যই আমরা পেশেন্টদেরকে আইসিইউতে ভর্তি করব। এই যে হাইফ্লোনাজাল ক্যানুল ইজ প্রিফার্ড ইফ পেশেন্ট রিকোয়ার অক্সিজেন গ্রেটার দেন 15 লিটার, তাই না? এখানে আমাদের আর পরবর্তীতে আর খুব বেশি দরকার নাই, এগুলো আমরা বাদ দিব। ভ্যাকসিনেশনের ব্যাপারটা আমরা মূলত এই ডেভিডসন থেকেই দেখবো, ঠিক আছে? ডেভিডসন থেকে ভ্যাকসিনেশনটা একটু দেখে ফেলবেন। হ্যাঁ, ভ্যাকসিনেশনে আমাদের কি কি ভ্যাকসিন গুলো এসছে, সমস্ত ভ্যাকসিনের ম্যানুফ্যাকচার, ভ্যাকসিন টাইপ, সবগুলোর বলতে কি সব মানে রিপোর্টের ইফিকেসি সহ পড়লে ভালো হয়। যেমন অক্সফোর্ডটা পড়বেন, মডার্না, ফাইজার, ফাইজার, আর হচ্ছে এদিকে সাইফার্ম। এই তো, যেহেতু আমাদের বাংলাদেশে এই কয়টাই মূলত ঘুরে ফিরে দেওয়া হয়েছে, তাই না? অক্সফোর্ড দেওয়া হয়েছে, মডার্না, ফাইজার, আর হচ্ছে সাইনোফার্মা। তাহলে এগুলোর ভ্যাকসিন টাইপ কি, নাম্বার অফ ডোজেস কি, রিপোর্টেড এফিকাসি, স্টোরেজ রিকোয়ারমেন্ট, এগুলো দেখে মুখস্থ করে ফেলবেন। শেষ, এখান থেকে আর কিছু লাগবে না। গতদিন আমরা ডেঙ্গু ভাইরাস পড়তেছিলাম, ডেঙ্গুর সাথে সাথে চিকনগুনিয়াটা একটু পড়বেন। এখন একটা মানে 2000 সম্ভবত 16 বা 17তে চিকনগুনিয়া ভাইরাসটা কিন্তু খুব মানে ব্যাপক আকারে বাংলাদেশে একটা মহামারী ছড়িয়ে পড়েছিল। তো চিকনগুনিয়া বেসিক্যালি এক ধরনের, ওই যে আমরা বলতেছিলাম যে স্মল জয়েন্ট পেইন, তাই না? মানে ভাইরাল আর্থ্রোপ্যাথি করে কোন কোন ভাইরাস আমরা বলতেছিলাম গতদিন, পার্ভো ভাইরাস। তারপরে গতদিন আরেকটা পড়লাম ডেঙ্গু ভাইরাস, আরেকটা ভাইরাস আজকে দেখলাম চিকনগুনিয়া ভাইরাস, যারা ভাইরাল আর্থ্রোপ্যাথি করতে পারে। তাহলে এটা ফিভার র্যাশ করে, আর্থ্রোপ্যাথি করে, এডিস দিয়ে ছড়ায়, সাধারণত ফিব্রাইল ফেজে থাকে, তারপরে অ্যাফিব্রাইল ফেজ, দেন রিক্রুডেসেন্স থাকে। পেশেন্টের ম্যাকুলোপ্যাপুলা র্যাশ আসতে পারে চিলড্রেনদের ক্ষেত্রে। বড়দের সাধারণত আর্থ্রাইটিসটাই ডেভেলপ করে, সিভিয়ার পেইন হয়, বেসিক্যালি লার্জ জয়েন্ট গুলোতে পেইন হয়, স্মল জয়েন্ট, সরি, বেসিক্যালি স্মল জয়েন্টে পেইন হয়, কখনো কখনো লার্জ জয়েন্টও ধরতে পারে। হ্যাঁ, দেখেন বলতেছে যে আর্লি মর্নিং পেইন মানে ইনফ্লামেটরি আর্থ্রাইটিসের যে ফিচার, অর্থাৎ মর্নিং স্টিফনেস থাকবে, সাইনোভাইটিস থাকবে, মোস্ট কমনলি স্মল জয়েন্টস গুলোকে ধরে। অনেক সময় ক্রনিক হইতে পারে। হ্যাঁ, এই পেশেন্ট কিন্তু অনেক সময় ক্রনিক আর্থ্রোপ্যাথি নিয়েও পেশেন্ট অনেকদিন ভুগতে পারে যদি পেশেন্টের HLA-B27টা পজিটিভ হয়, ঠিক আছে? ওকে, সো আমরা হিস্টেল লিকোসিয়া ভাইরাস দিয়ে কি হয় সেটা একটু দেখে রাখবেন। ভাইরাস নিয়ে আমরা খুব বেশি আলোচনা করব না, আমরা এখন চলে আসবো হচ্ছে ব্যাকটেরিয়া। তাহলে ব্যাকটেরিয়াল ইনফেকশন, ভাইরাল ইনফেকশন কিন্তু আমাদের পড়া শেষ, অনেকগুলো ভাইরাল ইনফেকশন আমরা পড়েছি, এখন আমাদের একটু ব্যাকটেরিয়াল ইনফেকশন পড়া দরকার। ব্যাকটেরিয়াল ইনফেকশনের মধ্যে আমাদের কমনলি কিছু ব্যাকটেরিয়া রয়েছে, সেগুলোতে আমরা পড়ি স্টেফাইলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস, ইকোলাই, এন্টেরিক ফিভার, কলেরা, এগুলো তো আমরা পড়বই। এর সাথে সাথে আমাদের কিন্তু ডেভিডসনে এখানে কয়েকটা ব্যাকটেরিয়া খুব ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষায় সাধারণত স্যাররা খুব পছন্দ করে। তার মধ্যে একটা হচ্ছে লেপ্টোস্পাইরা। লেপ্টোস্পাইরাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষায় দেয় সাধারণত। ব্রুসেলোসিস বরোলিয়া থেকেও মাঝে মাঝে দেয়, সবসময় দেয় না, মাঝে মাঝে দেয়, বাট লেপ্টোস্পাইরাটা স্যারদের খুবই ফেভারিট। আরেকটা খুব ইম্পর্টেন্ট ফেভারিট ব্যাকটেরিয়া হচ্ছে সিফিলিস, ট্রিপোনোমা প্যালিডাম। সেটা আমরা মূলত এসটিডি বা সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ চ্যাপ্টারে পড়বো, বাট এটাও ইম্পর্টেন্ট বলে রাখলাম। এখন স্টেফাইলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস, এগুলো দিয়ে তো ডিজিজের শেষ নাই। লোকাল ইনফেকশন, তারপরে হচ্ছে আপনার সিস্টেমিক ইনফেকশন, কিছু স্পেসিফিক আপনার কমপ্লিকেশন, হ্যাঁ, তারপরে সুপার অ্যান্টিজেন দিয়ে কিছু টক্সিক শক সিনড্রোম, এগুলোর অনেক ধরনের ডিজিজ এরা কিন্তু করতে পারে। আপনাকে জাস্ট অল্প অল্প করে দাগায় দাগায় পড়ে যেতে হবে, কারণ আপনি কি কি সিনারিও আসবে না আসবে আপনি কিন্তু বলতে পারবেন না, তাই না? যেমন একটা নিউমোনিয়া দিয়ে দিল, যে নিউমোনিয়া হয়েছে পেশেন্টের কয়েকদিন আগে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দিয়ে আক্রান্ত হয়েছিল। নিউমোনিয়া হওয়ার 4-5 দিন আগে পেশেন্টের একটা ফ্লুর হিস্ট্রি ছিল। তাহলে এই নিউমোনিয়াটা কোন অর্গানিজম দিয়ে হয়েছে? এখন নিউমোনিয়া তো অনেক অর্গানিজম দিয়ে হয়, কিন্তু কোন নিউমোনিয়ার আগে যদি একটা ইনফ্লুয়েঞ্জার একটা ভাইরাল এক্সেন্থেমের ফিচার থাকে, তাহলে বুঝতে হবে এই নিউমোনিয়া মোস্ট প্রবলি হয়েছে স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস দিয়ে। ব্যাপারটা অনেকটা এরকম, বুঝছেন? তারপরে একটা নিউমোনিয়া আসলো, সেই নিউমোনিয়ার সাথে পেশেন্টের কাফ, স্পুটাম, গ্রেইন, রাস্টি স্পুটাম হচ্ছে, ঠিক আছে? পেশেন্টের ডায়াগনোসিস কি? তখন যখন একটা স্পুটামের সাথে রাস্টি স্পুটাম যখন আসবে, তখনই বুঝতে হবে
এবং চেস্ট পেইন থাকবে, তখন এটা টিপিক্যাল স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি দিয়ে এটা হবে। তারপরে আপনার পেশেন্টের পরীক্ষায় দিতে পারে যে একটা পেশেন্টের একটা সোর থ্রোটের হিস্ট্রি ছিল, এরপরে কয়দিন পরে পেশেন্টের ডার্ক ইউরিন হচ্ছে, পেশেন্টের ব্লাড প্রেশার হচ্ছে 160/100 মিলিমিটার মার্কারি। পেশেন্টের কি অর্গানিজম দিয়ে তার সোর থ্রোটটা হয়েছিল, তাহলে বুঝতেই পারতেছেন যে পজিটিভ সোর থ্রোট ইনফেকশন এর হওয়ার পরবর্তীতে যদি একটা হেমাচুরিয়া, হাইপার টেনশন, মানে বুঝতেই পারছেন একটা গ্লোমেরুলোনেফ্রাইটিস বা নেফ্রাইটিক সিনড্রোমের ফিচার নিয়ে আসে, তাহলে এটা মোস্ট কমনলি পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস। সুতরাং তার অর্গানিজম হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। এটা পেশেন্ট আসলো, পেশেন্ট দীর্ঘদিন আইসিইউতে ছিল, তার সিভি লাইন করা ছিল, এখন পেশেন্ট আসছে আপনার কাছে ফিভার নিয়ে, চেস্ট পেইন নিয়ে, একটা নিউ অনসেট অফ মারমার আছে পেশেন্টের। সো পেশেন্টের ডায়াগনোসিস আপনি করলেন হচ্ছে সাবঅ্যাকুট ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস। এখন এই এন্ডোকার্ডাইটিসটা কোন অর্গানিজম দিয়ে হয়েছে? তাহলে একটা পেশেন্টের যদি সিভি লাইন করা থাকে, তাহলে সিভি লাইনে পরবর্তীতে এন্ডোকার্ডাইটিস হতে পারে, অস্টোমাইলাইটিস হতে পারে। এই ধরনের পেশেন্টদের এই সিভি লাইন করা থাকলে তার অর্গানিজমটা মোস্ট কমনলি হয় হচ্ছে স্টেফাইলোকক্কাস এপিডার্মিডিস। অর্থাৎ এই রিস্ক ফ্যাক্টরগুলো আপনাকে বুঝতে হবে যে কোন কোন রিস্ক ফ্যাক্টর থাকলে কোন কোন অর্গানিজম দিয়ে সাধারণত হতে পারে। এই রিস্ক ফ্যাক্টরগুলো আপনাকে রিভিশন থেকে খুঁজে খুঁজে বের করতে হবে। টেম্পন ইউজিং মেনস্ট্রুয়েটিং উইমেন, বিদেশে বাইরে ওরা কিন্তু টেম্পন ইউজ করে মেনস্ট্রুয়েশনটাকে আটকে রাখার জন্য, কারণ তারা অনেক মেয়েরা অনেক অ্যাক্টিভ থাকে বাইরে, অনেক কাজ করতে হয়, বা অনেক দেখা যাচ্ছে যে বড় বড় মিটিং এ যেতে হয়, যারা হচ্ছে আপনার মডেলিং করে বা মুভিতে কাজ করে, তাদের দেখা যাচ্ছে যে তার মেনস্ট্রুয়েটিং অবস্থায় হচ্ছে তাকে শুটিং চালায় যেতে হয়, সেক্ষেত্রে তারা টেম্পুনটা ইউজ করে মেনস্ট্রুয়েশনটাকে প্রিভেন্ট করার ট্রাই করে। সো এই ধরনের টেম্পুন ইউজ করলে কিন্তু একটা টক্সিক শক সিনড্রোম হতে পারে। টক্সিক শক সিনড্রোম টেম্পুন ইউজ করলে কোন অর্গানিজম দিয়ে হতে পারে সেটাও কিন্তু আমাদেরকে জানতে হবে, স্টাফ অরিয়াস দিয়ে হতে পারে। সো এই ব্যাপারগুলো একটা হচ্ছে ডায়াগনোসিসের ব্যাপার। ২ নম্বর হচ্ছে যে ট্রিটমেন্টের কিন্তু ব্যাপার আছে। স্টেফাইলোকক্কাসের ট্রিটমেন্টে আমরা ইউজুয়ালি কোন অ্যান্টিবায়োটিক প্রিফার করি, মেথিসিলিন রেজিস্ট্যান্ট হলে কোনটা দেই, ভ্যানকোমাইসিন রেজিস্ট্যান্ট হলে কোনটা দেই, এই ব্যাপারগুলো কিন্তু মাঝে মাঝে আপনাকে জানতে হবে। সো ইন জেনারেল কি ধরনের প্রশ্ন আসতে পারে আমি কিন্তু বলে দিলাম, এখন আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে। হ্যাঁ, তাহলে স্টেফাইলোকক্কাস অরিয়াস এটাকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে কোয়াগুলেস পজিটিভ আর একটা হচ্ছে কোয়াগুলেস নেগেটিভ। কোয়াগুলেস পজিটিভ আছে দুইটা, স্টেপ অরিয়াস ইন্টারমিডিয়াস। কোয়াগুলেস নেগেটিভ আছে কমনলি দুইটা, এপিডার্মিডিস আর হচ্ছে স্যাপ্রোফাইটিকাস। তো এখন কোনটা কি করে? কোয়াগুলেস পজিটিভ যেটা স্টেপ অরিয়াস, সে তো অনেক ধরনের ইনফেকশন করেই থাকে। কি কি ইনফেকশন করে তার দেখেন এই যে একটা ছবি, এই বডিতে কার্ডিয়াক, সিএনএস, বোন জয়েন্ট, ইন্টেস্টিনাল, মাল্টি সিস্টেম, ব্লাড স্ট্রিম, মানে যেন কোনো ইনফেকশন নেই যা করতে পারে না, সবই করতে পারে। একটা চার্ট দেওয়া আছে, এখান থেকে দেখে নেবেন। বাট আরেকটা আছে ইন্টারমিডিয়াস, সেটা কিন্তু মূলত ইনফেকশন করে ডগ বাইটের পরে। তাহলে ডগ বাইটের পরে যদি কোনো ওন ইনফেকশন হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের ডায়াগনোসিস হচ্ছে স্টেফাইলোকক্কাস ইন্টারমিডিয়াস। এপিডার্মিসটা আমি বললাম সাধারণত এরা সিভি লাইন ইনফেকশন বা কোনো প্রস্থেটিক ম্যাটেরিয়াল, লাইক আপনি একটা আর্টিফিশিয়াল জয়েন্ট, নি জয়েন্ট আর্থোপ্লাস্টি করা হয়েছে, অথবা হিপ জয়েন্ট আর্থোপ্লাস্টি করা হয়েছে, অথবা কার্ডে কোনো প্রস্থেটিক ভাল্ব, হার্টে কোনো প্রস্থেটিক ভাল্ব লাগানো হয়েছে, তারপরে যদি সেখানে কোনো ইনফেকশন হয়, অথবা সিভি লাইনের সাথে যদি কোনো ইনফেকশন অ্যাসোসিয়েশন থাকে, সেইটা হচ্ছে এপিডার্মিডিস। স্যাপ্রোফাইটিকিসটা মূলত সেক্সুয়ালি অ্যাক্টিভ ইয়াং উইমেনদের ইউটিআই করে, যেটাকে আমরা বলি অনেক সময় হানিমুন সিস্টাইটিস। সো এই ব্যাপারগুলো একটু মাথার মধ্যে রাখবো। ব্যাস এগুলোই একটু মাথার মধ্যে রাখবেন। স্কিন ইনফেকশনে কি কি হতে পারে? বাচ্চাদের দেখেন স্ক্যালডেড স্কিন সিনড্রোম একটা রোগ হয়, ইম্পেটিগো হয়, বাচ্চাদের হয় মূলত এগুলো। ওল্ড ইনফেকশন আরো অনেক ধরনের হতে পারে, ঠিক আছে? সেগুলো কিভাবে প্রিভেন্ট করা যায় সেটা একটু দেখানো হয়েছে। ক্যানুলাতে কিন্তু থ্রম্বোফ্লেবাইটিস হতে পারে। সিভি লাইন ইনফেকশন নিয়ে তো আমরা একটা টপিক প্রথম দিনই পড়ে ফেলেছি, এটা কিন্তু ইম্পর্টেন্ট, পড়বে। তারপরে হচ্ছে মেথিসিলিন রেজিস্ট্যান্ট স্ট্যাফ অরিয়া, সেটাকে আমরা মূলত ভ্যানকোমাইসিন দিয়ে চিকিৎসা করি। মূলত আমরা স্টেফাইলোকক্কাস অরিয়াস, তাই না, এটা আমরা চিকিৎসা করি হচ্ছে ফ্লুক্লক্সাসিলিন ও এগুলোর সাহায্যে। যখন এটা দিয়েও সে রেজিস্ট্যান্ট হয়ে যায় তখন ভ্যানকোমাইসিন দিই। আবার যখন ভ্যানকোমাইসিন সেটাও রেজিস্ট্যান্ট হয়ে যায় তখন আমাদেরকে কিন্তু
লাইনাস, ক্লিন্ডামাইসিন, কোট্রাইমোক্সিসোল, একটু এখান থেকে দেখবেন দাগানো আছে। আবার এই চ্যাপ্টারে না, ষষ্ঠ চ্যাপ্টারে একটা চার্ট আছে যে ট্রিটমেন্ট অপশন অফ দ্য এমআরএসএ, ওখান থেকেও কিন্তু একটু দেখে রাখবেন, বুঝছেন? এটা আমি এখানে দেখালাম না, এই বক্সটা কিন্তু পড়ে নিবেন, সেখানে ট্রিটমেন্ট এমআরএস এর কি কি ট্রিটমেন্ট অপশন আছে ওখানে লেখা আছে। ওই যে বলতেছিলাম ট্যাম্পন ইউজিং মেনস্ট্রুয়েটিং ওমেনদের ক্ষেত্রে একটা ওয়াইড স্পিড শক, টক্সিক শক সিনড্রোম হইতে পারে। কি হয়? হাই ফিভার হয়, সিস্টেমিক আপসেট হয়, তার সাথে ওয়াইড স্পিড ইরাইথেমাটোস, ব্লাঞ্চিং, র্যাশ রিজেম্বলিং স্কারলেট ফিভার এবং তার সাথে হাইপোটেনশন থাকতে পারে। এটা র্যাপিডলি মাল্টি অর্গান ফেইলিওর করে এবং লিডিং টু ডেথ ইন 10 থেকে 20% আনট্রিটেড কেসেস। ঠিক আছে? রিকভারি কিন্তু আবার 7 থেকে 10 দিনের মধ্যেই হয়। সো এই টেম্পন ইউজিং মেনস্ট্রুয়েটিং ওমেনদের ক্ষেত্রে টক্সিক শক সিনড্রোম হয়। এর মেকানিজম হচ্ছে এই টক্সিনটা অ্যাক্ট অ্যাজ আ সুপার অ্যান্টিজেন ট্রিগারিং সিগনিফিকেন্ট টি সেল অ্যাক্টিভেশন এন্ড ইমিউনিটি রাখবেন। এখান থেকে কিছু পারেন। স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশনে আমাদের প্রথমে ক্লাসিফিকেশনটা ইম্পর্টেন্ট। আমাদের পুরনো ক্লাসিফিকেশন আমরা ল্যান্সিফির ক্লাসিফিকেশনটা আমরা মূলত শিখেছি, ওই হিসেবেই এখানে দেওয়া হয়েছে। বাট এখন কিন্তু একটু আধুনিক ক্লাসিফিকেশন করে মেলডিটফ ক্লাসিফিকেশন। যদিও মেলডিটফ ক্লাসিফিকেশনটা আমাদের প্রয়োজন নাই, এটা যারা মাইক্রোবায়োলজিস্ট তারা হয়তো ভালো জানবে। আমাদের ল্যান্সিফিল ক্লাসিফিকেশন অনুযায়ী ওই বিটা হেমোলাইটিক, আলফা হিমোলাইটিক, আলফা বিটা হিমোলাইটিক, নন হিমোলাইটিক, এইভাবেই আমরা ভাগ করতে চাই। তো বিটা হেমোলাইটিকের মধ্যে দেখেন স্ট্রেপ্টোকক্কাস পায়োজেনেস, অ্যাগালেক্সি, পায়োজেনেস অ্যাগালেক্সি কি কি রোগ করে সেগুলো একটু দেখবেন। স্ট্রেপ্টোকক্কাস অ্যাগালেক্সি কিন্তু মূলত বাচ্চাদের বেশি সমস্যা করে, হ্যাঁ, এই জন্য এই বাচ্চাদের ইনফেকশন, মেনিনজাইটিস এটা মূলত বেশি করে। পায়োজেনেস তো অনেক রোগী করতে পারে, ঠিক আছে, রিউমাটিক ফিভার, গ্লোমেরুলোনেফ্রাইটিস, হ্যাঁ, স্ট্রেপ্টোকক্কাল টক্সিক শক সিনড্রোম, স্কারলেট ফিভার, এগুলো একটু বেশি করে মনে রাখবেন, হ্যাঁ, ইরাইসিপালাস ইম্পেটিগো নেক্রোটাইজি ফাসাইটিস। আর এন্টারোকক্কাস এটা মূলত ইউটিআই বেশি করে, ইন্ট্রা অ্যাবডোমিনাল ইনফেকশন করে। তারপর স্ট্রেপ্টোকক্কাস গ্যালিওলাইটিকাস এটা এন্ডোকার্ডাইটিস করে, এবং এটা মাথায় রাখবেন যে এন্ডোকার্ডাইটিস করার পরে ব্লাড কালচারে যদি স্ট্রেপ্টোকক্কাস গ্যালিওলাইটিকাস আসে অথবা বোভিস আসে, তাহলে অবশ্যই আপনাকে একটা স্ক্রিনিং পারপাস হিসেবে কোলোনোস্কোপি করতে হবে, কারণ লার্জ বায়োল ম্যালিগন্যান্সির একটা চান্স থাকে। এটি কিন্তু পরীক্ষায় মাঝে মাঝে প্রশ্ন দেয় যে একটা এন্ডোকার্ডাইটিস ফিচার দিয়ে বসলো, আইসোলেশন হয়েছে স্ট্রেপ্টোকক্কাস গ্যালিওলাইটিকাস অথবা বোভিস, তাহলে আপনি নেক্সট ইনভেস্টিগেশনটা কি করবেন? কোলোনোস্কোপি করতে হবে, কারণ এখানে এর সাথে একটা লার্জ বায়োল ক্লিনিক কোলোরেক্টাল কার্সিনোমা অ্যাসোসিয়েশন আছে। দেন হচ্ছে মিটিস স্যাঙ্গুইস মিউটেন্স, এটা ভিরিডাস স্ট্রেপ্টোকক্কাই সাধারণত ডেন্টাল ইনফেকশনের পরবর্তীতে এই ধরনের ব্যাকটেরিয়া দিয়ে এন্ডোকার্ডাইটিস হয়, সাবঅ্যাকিউট ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস হয়। এই অপটোজিন রেজিস্ট্যান্ট আলফা হিমোলাইটিক এই অর্গানিজম গুলো এন্ডোকার্ডাইটিসের জন্য দায়ী। অপটোজিন সেন্সিটিভটা হচ্ছে মূলত স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, যেটা মূলত স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া করে, আরো কিছু ইনফেকশন করে, একটু দেখে রাখতে পারে। এই মোটামুটি আপনাদেরকে স্ট্রেপ্টোকক্কাসের ইনফেকশন সম্বন্ধে জানতে হবে। স্কারলেট ফিভারটা একটু দেখবেন, পাস্টিয়াস সাইনটা কি, অ্যান্টিকিউবিটাল ফসাতে আমরা পাই, স্ট্রবেরি টাং আমরা পাই, এই দুইটা কথা মনে রাখলেই স্কারলেট ফিভার ডায়াগনোসিস হয়ে যাবে। স্ট্রেপ্টোকক্কাল টক্সিক শক সিনড্রোম এটাও সুপার অ্যান্টিজেন হিসেবে কাজ করে, একই রকম মোটামুটি আপনার ক্লিনিক্যাল প্রেজেন্টেশন। ট্রিটমেন্ট আমরা করি হচ্ছে উইথলিন ক্লিন্ডামাইসিন কম্বিনেশন দিয়ে। এই তাহলে সিফিলিস আমরা এখানে পড়বো না, সিফিলিস পড়ার জন্য আমাদের আলাদা স্টাডি রয়েছে, সেখানে আমরা মূলত পড়ে ফেলবো। আজকে আমরা বাকি তিনটা দিয়ে শেষ করব, ব্রুসেলোসিস, বরেলিয়া আর হচ্ছে লেপ্টোস্পাইরোসিস। এই তিনটা পড়ার মাধ্যমে আমরা আজকের ক্লাস শেষ করব। নেক্সট ক্লাসে আমরা পরবর্তী ব্যাকটেরিয়াল ইনফেকশন গুলো ধরবো। তাহলে ব্রুসেলোসিস, বরেলিয়া আর হচ্ছে লেপ্টোস্পাইরোসিস, BBL। তাহলে ব্রুসেলোসিস এরা বেসিক্যালি প্রত্যেকটাই হচ্ছে জুওনোটিক ডিজিজ, বিশেষ করে ব্রুসেলোসিস এবং লেপ্টোস্পাইরোসিসটাই হচ্ছে জুওনোটিক। বরেলিয়াটা হচ্ছে একটা টিক বাইট ইনফেকশন দিয়ে হয়, ঠিক আছে, এটা আমরা আসতেছি পরে। যাই হোক, প্রথমে আমরা ব্রুসেলোসিসটা দেখি। বলতেছে যে ব্রুসেলোসিসটা হচ্ছে এক ধরনের গ্রাম নেগেটিভ কক্কোব্যাসিলাই। 4টা স্পেসিস আছে,
তার মধ্যে ব্রুসেলা মেলিটেন্সিস, অ্যাবর্টাস, সুইস ক্যানিস। এখন এক একটা হচ্ছে এক এক ধরনের অর্গান মানে অ্যানিমেলের থেকে আমরা ইনফেক্টেড হইতে পারি, ঠিক আছে, এবং তার যে এপিডেমিওলজিক্যাল যে ডিস্ট্রিবিউশন সেটাও কিন্তু আলাদা। যেমন মিলিটেন্সিস এটা মূলত ইন্ডিয়া, মিডল ইস্ট এইসব জায়গাতে থাকে। আবার অটাসটা থাকে আফ্রি এশিয়া, সাউথ আমেরিকা। সাউথ এশিয়াতে সুইস পাওয়া যায়, ক্যানিসও পাওয়া যেতে পারে। সো এই এবং তাদের যে রিজার্ভয়ার অ্যানিম্যাল সেটাও কিন্তু আলাদা আলাদা। এর মধ্যে আবার মিলিটেন্সিসটা করে মোস্ট সিভিয়ার ডিজিজ। আমরা ইনফেক্টেড হইতে পারি কোথা থেকে? এই ইনফেক্টেড অ্যানিম্যাল গুলোর মিল্ক অথবা কন্টামিনেটেড ডেয়ারি প্রোডাক্ট যদি আমরা খাই, অথবা এদের আনকুকড মিট যদি আমরা খেয়ে থাকি, অথবা এই সমস্ত অ্যানিম্যালের ইউরিন, ফিসেস, ভেজাইনাল বা ইউটেরাইন ডিসচার্জ এগুলোর সাথে যদি আমাদের কোনো ধরনের অ্যাব্রেডেড স্কিনের কোনো কন্ট্যাক্টে চলে আসে, অথবা এদের এই অ্যারোসল গুলো যদি আমাদের রেসপিরেটরি ট্র্যাক্ট দিয়ে যায়, তাহলেও আমরা ইনফেক্টেড হতে পারি। সো আপনি চিন্তা করে দেখেন, অনেকগুলো রুট আছে ইনফেক্টেড হওয়ার। অর্থাৎ ওই ধরনের অ্যানিম্যাল গুলোর মিল্ক বা আনকুক মিট এটার মাধ্যমে আমরা ইনজেকশনের মাধ্যমে হতে পারে, অথবা আমাদের অ্যাব্রেডেড স্কিন এদের এই সমস্ত যে ডিসচার্জ ইউরিন ফিসেসের কন্ট্যাক্টে হতে পারে, অথবা এদের এই রেসপিরেটরি বা ড্রপলেট গুলো আমাদের অ্যারোসলের মাধ্যমেও কিন্তু শরীরের মধ্যে ঢুকতে। তেমন বুঝতেই পারতেছেন অনেকগুলো রাস্তা আছে ব্রুসেলোসিস আক্রান্ত হওয়ার। সো ব্রুসেলোসিসটা মূলত আমাদের মেডিটেরিয়ান বেসিন, আমরা যদি মোটা তাকে বলি, এটা কমনলি মেডিটেরিয়ান বেসিন, মিডল ইস্ট, আফ্রিকা এইখানে সাধারণত বেশি পাওয়া যায়। ঠিক আছে, ইন্ডিয়া বা সাউথ এশিয়াতে পাওয়া যায় বাট রিলেটিভলি কম। তারপর আমরা চিন্তা করব, কিন্তু মিডল ইস্ট, আফ্রিকা, যে কেউ যদি আপনার একটা হিস্ট্রি দিয়ে দেয় একটা সিনারিওর মধ্যে যে সে মিডল ইস্ট থেকে আসছে, কাতারে খেলা দেখতে গেছিল সেখান থেকে আসছে, বা টার্কি ঘুরতে গেছিল সেখান থেকে আসছে, আফ্রিকা কঙ্গোতে গেছিল যুদ্ধে বা মিশনে সেখান থেকে আসছে, তখন আপনি এই ব্রুসেলোসিসের ব্যাপারটা মাথায় রাখবেন। কখন আপনার মাথায় এই জিনিসটা আসবে যে ব্রুসেলোসিস হইতে পারে? যদি একটা তো বললাম এপিডেমিওলজিক্যাল ডিস্ট্রিবিউশন থাকে, এবং এই মানে আপনার ইনফেক্টিভ যেই নর্মাল ফিচারগুলো আছে লাইক টেম্পারেচার, ল্যাথার্জি, হেডেক, এর সাথে যদি আর্থ্রালজিয়ার কথাটা বলে, তাহলে ব্রুসেলোসিসটা মাথায় আনবে। তাহলে আর্থ্রালজিয়া কিন্তু এক্ষেত্রে খুবই কমন। এবং আরেকটা খুব কমন হচ্ছে লিমফ্যাডেনোপ্যাথি। কারণ দেখেন এখানে বলতেছে যে এরা মূলত অনেক দিন ধরে রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেমে বসে থাকতে পারে। অনেক সময় অ্যান্টিবায়োটিকের কারণেও কিন্তু পুরোপুরি কাজ হয় না, কারণ এরা ওই রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেমে বসে থাকে, লিম্ফ নোড, স্প্লিন ওইসব জায়গায় বসে থাকে, যার কারণে কিন্তু অ্যান্টিবায়োটিক কাজ করতে পারে না বা অনেকদিন সময় লেগে যায়। তো অ্যাকিউট ইলনেস, হাই সুইং টেম্পারেচার, লেথার্জির সাথে সাথে খুব ইম্পর্টেন্ট হচ্ছে আর্থ্রালজিয়া থাকতে পারে, স্ক্রোটাল পেইন থাকতে পারে, অ্যাবডোমিনাল পেইন থাকতে পারে। ঠিক আছে, তাহলে আর্থ্রালজিয়া, স্ক্রোটাল পেইন, অ্যাবডোমিনাল পেইন আর এনলার্জ লিম্ফ নোড, ভেরি ইম্পর্টেন্ট। স্প্লেনোমেগালি হতে পারে, ব্রুসেলোসিসে স্প্লেনোমেগালি হতে পারে। এখানে আরো অনেক কিছু ফিচার আছে, এই ছবির মধ্যে আরো অনেক কিছু ফিচার, আমি সবগুলোই তো পড়বেন, আমি যদি স্পেসিফিক করে বলি, সেখানে দেখেন এই যে ব্রেনে গিয়ে স্ট্রোক হতে পারে, ক্রেনিয়াল নার্ভ পালসি হতে পারে, ইউভিআইটিস এটার একটা খুব স্ট্রাইকিং একটা ফিচার, লিমফ্যাডেনোপ্যাথি কিন্তু থাকতেই পারে, ম্যাল অ্যাডারোস পার্সপিরেশন এটা খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ, দুর্গন্ধযুক্ত ঘাম, নিউমোনাইটিস, মায়োকার্ডিটিস, এন্ডোকার্ডিটিস এগুলো কোনো কিছু বাদ দেয় না, সবই হইতে পারে। বাট সবচেয়ে ইম্পর্টেন্ট স্ট্রাইকিং ফিচার হচ্ছে সাপোরেটিভ আর্থ্রাইটিস, ইভেন অস্টিওমাইলাইটিস, এপিডিডার্মো অর্কাইটিস, স্প্লেনিক অ্যাবসেস, এই ফিচারগুলো হচ্ছে খুব স্ট্রাইকিং ফিচার। ঠিক আছে, তাহলে এই কথাগুলো মাথায় রাখতে হবে। খুব একটা খেয়াল করার মতো বিষয় হচ্ছে যে বেশি সব ধরনের অর্গানই কিন্তু কম বেশি ধরতেছে। ব্রেন ধরলো, চোখ ধরলো, ক্রেনিয়াল নার্ভ ধরলো, লাংস ধরলো, হার্ট ধরলো, লিভার ধরলো, স্প্লিন ধরলো, হ্যাঁ, সবই মোটামুটি ধরছে। বন্স তো ধরেই ফেলাইছে, স্যাক্রোয়াইলাইটিস কিন্তু হচ্ছে, স্যাক্রোয়াইলাইটিস হচ্ছে, আবার স্ক্রোটামও ধরছে। কিন্তু একটা জিনিস আপনি খেয়াল করেন, সে কিন্তু ধরে নাই। সেটা কি বলেন তো? সেটা হচ্ছে কিডনি। কিডনি খুব ইম্পর্টেন্ট একটা অর্গান, কিডনি সে কিন্তু ধরে নাই। এবং গাট, কিডনি, গাটে তো আসলে তেমন ধরার কিছু নাই, এমন কিছু হয়ও না গাটে, কিন্তু কিডনি তো একটা সিস্টেমিক অর্গানের মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। অনেক ধরনের সিস্টেমিক বা ব্যাকটেরিয়াল ইনফেকশনে কিন্তু কিডনি ধরে ফেলে, কিন্তু এ কিন্তু ধরে নাই। সেই কথাটা কিন্তু ইম্পর্টেন্ট যে কিডনি এখানে স্পেয়ারিং, এই কথাটা পাশে বড় করে লিখে রাখবেন যে কিডনি
স্পেয়ারিং, ব্রুসেলোসিস কখনো কিডনি এখানে আপনার সুবিধা হবে। ট্রিটমেন্টে দেখেন খুব সুন্দর করে এখানে লিখছে যে অর্গান হিসেবে আপনার ট্রিটমেন্টটা হবে। নন লোকালাইজড যদি হয় তাহলে ডক্সিসাইক্লিন এবং জেন্টামাইসিনের একটা কম্বিনেশন দিবেন। ডক্সিসাইক্লিন দিবেন 1.5 মাস, জেন্টামাইসিন দিবেন 7 দিন। অথবা পেশেন্টের যদি রেনাল ফাংশন কম্প্রোমাইজ থাকে আগে থেকেই, যে জেন্টামাইসিন দেওয়া যাবে না, তাহলে রিফাম্পিসিন দিতে পারে। বোন ডিজিজ যদি হয়, মানে আর্থ্রাইটিস, অস্টিওমাইলাইটিস, স্যাক্রোলিটিস নিয়ে যদি আসে, তাহলে আপনার ফার্স্ট চয়েস হবে ডক্সিসাইক্লিন প্লাস রিফাম্পিসিন প্লাস জেন্টামাইসিন, তিনটার কম্বিনেশন। ঠিক আছে, ডক্সি, রিফাম, জেন্টা তিনোটাই একসাথে দিতে হবে। আগে যেমন আমরা দুটো দুটো দিছি, এখানে তিনোটা একসাথে দিতে হবে। নিউরো যদি হয় সেক্ষেত্রে আপনাকে কিন্তু ডক্সিসাইক্লিন রিফাম্পিসিনের সাথে আইভি সেফট্রাক্সোন দিতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট, আইভি সেফট্রাক্সোন দিতে হবে যতদিন পর্যন্ত আপনার সিএসএফ ক্লিয়ার না হয়। এন্ডোকার্ডাইটিস আপনার ডক্সি রিফাম্পিসিনের সাথে কোট্রাইমক্সিজোল দিতে হবে। পেশেন্ট যদি প্রেগনেন্ট হয় তখন তার ডক্সি দিতে পারবেন না, তখন আপনি রিফাম্পিসিন আর কোট্রাইমক্সিজোলটা দিবেন। এই হচ্ছে ব্যাপার গেল। তাহলে ব্রুসেলোসিসটা পড়বেন আশা করি প্রত্যেকটাই। ব্রুসেলোসিসের ডায়াগনোসিস, ডায়াগনোসিস কি করব সেটাই তো বললাম না। ডায়াগনোসিসটা কিন্তু বেসিক্যালি আমরা কালচার করি, ব্লাড কালচার পজিটিভ ইন 75 থেকে 80%। ব্লাড কালচার করি, অনেক সময় বোন ম্যারো কালচার করা যায়, সেরোলজি করা যেতে পারে, সেক্ষেত্রে অ্যান্টিবডিটা হবে 320। ঠিক আছে, হাই সিঙ্গেল হাই টাইটার মোর দ্যান 320, মানে 4-fold রাইজ হবে, তাইলে এটা একটা সিগনিফাই করে ইনফেকশন। তাহলে কালচার করতে পারি অথবা সেরোলজি করতে পারি। দেখেন সিএসএফ কালচার কিন্তু করা যায়, সেক্ষেত্রে 30% কেসে পজিটিভ হতে পারে। গেল, তাহলে ম্যানেজমেন্ট সহ ব্রুসেলোসিস পড়া শেষ। বরেলিয়া হচ্ছে একটা হার্ড টিক, একটা টিক আছে, সেই টিক বাইটের মাধ্যমে হয়। টিকটার নাম হচ্ছে ইক্সোডিড টিক। এই টিক বরেলিয়া বা বেরিয়ে আসতে পারে, আমাদের দেশীয় কোনো ডিজিজ না, ইউরোপ আমেরিকার ডিজিজ। সাধারণত আমাদের দেশে কম হয়, তারপর পড়ে রাখা ভালো, কারণ আপনি একদিন ইংল্যান্ডে যেতে পারেন, সো ওদের ক্ষেত্রে কিন্তু বরেলিয়া ইনফেকশন আসতে পারে। তিনটা স্টেজ আছে। লোকালাইজ ডিজিজটা সাধারণত আপনাদের পরীক্ষায় বেশি দেয়। ইরাইথেমা মাইগ্রেন্স, এরকম একটা লাল একটা ইরাইথেমাটোস র্যাশ প্রথমে অ্যাপিয়ার হবে, একটা জায়গায় অ্যাপিয়ার হবে, তারপরে সেখান থেকে অনেকগুলো জায়গায়, আশপাশে অনেকগুলো জায়গায় কিন্তু ইরাইথেমাটা ছড়া যেতে পারে। এবং এক্ষেত্রে একটা লেশন বলে বুলস আই, বুলস আই লেশন। এই বুলস আই লেশনটা কি, এটা একটু ভালো করে পড়বেন। ঠিক আছে, এই যে ইনিশিয়ালি a red bull's eye macule papule appears 2 to 3 days after the bite। ঠিক আছে, মাঝখানে সেন্ট্রাল ক্লিয়ারিং থাকবে, তার চারপাশে মানে আপনার একটু কালো, তার চারপাশে একটু লাল, তার চারপাশে সাদা, আবার লাল, এটাকে বুলস আই বলতেছে। তারপরে পেরিফেরি এন্ড সেন্ট্রাল, এই যে ক্লিয়ারিং, পেরিফেরি এবং সেন্ট্রাল ক্লিয়ারিং, এটা বুলস আই বলতেছে। ঠিক আছে, অ্যাটিপিক্যাল ফর্মস আর কমন গেল। এটা প্যাথোগনমিক না, বাট বুলসাই লেশন যদি বলে কোনো সন্দেহ নাই, আপনার লিখে দিবেন লাইম ডিজিজ। বুলসাই বললে লাইম ডিজিজ, অথবা ইরাইথেমা মাইগ্রেন্স বললে লাইম ডিজিজ, অথবা এশিয়া, আফ্রিকা, সরি ইউরোপ আমেরিকা রিজিয়ন থেকে আসছে, সাউথ আমেরিকা রিজিয়ন থেকে আসতেছে, এটা ফোকার কামড় খাইছে, সেখানে লাল র্যাশ অ্যাপিয়ার হয়েছে, কিছুদিন পরে দেখলেন যে অন্যান্য জায়গাও এই লাল র্যাশটা অ্যাপিয়ার করতেছে, যেখানে সেন্ট্রাল ক্লিয়ারিং আছে, ধরে নিতে হবে এটা বুলসাইয়ের কথা বলছে, লাইম ডিজিজ। এখান থেকে ডিসেমিনেট হয়ে অনেকগুলো জায়গায় যেতে পারে, সিস্টেমিক ইনফেকশন, ইভেন মেনিনজাইটিস পর্যন্ত হতে পারে, সেটাও বলতেছে। লেড ডিজিজে অনেক সময় আর্থ্রাইটিস, পলিনিউরাইটিস, এনকেফালোপ্যাথি নিয়ে আসতে পারে। ইউজুয়ালি ডায়াগনোসিসটা হচ্ছে ক্লিনিক্যাল, যেটা আমি বললাম, ক্লিনিক্যাল ডায়াগনোসিস। এছাড়া অ্যান্টিবায়োটিক ডিটেকশনও করা যেতে পারে, তবে কিছু ফলস পজিটিভ রিয়াকশন আসতে পারে। এটা একটু জানা থাকা দরকার যে ফলস পজিটিভ কোন কোন ক্ষেত্রে হতে পারে বরেলিয়াতে। আপনার হচ্ছে স্পাইরোকিট ইনফেকশন, লাইক লেপ্টোস্পাইরোসিস, ট্রিপোনোমা, বা হচ্ছে আপনার সিফিলিস, সেখানে কিন্তু ফলস পজিটিভ। ইনফেকশাস মনোনিউক্লিয়াসিস, RASLE, এগুলোতে ফলস পজিটিভ হতে পারে। এটাকে আপনাকে বাইপাস করার জন্য ইমিউনোব্লট, ওয়েস্টার্ন ব্লট টেকনিক অথবা PCR পদ্ধতিতে আপনি ডায়াগনোসিস করতে পারেন। ম্যানেজমেন্ট হচ্ছে ডক্সিসাইক্লিন। ঠিক আছে, 14 দিন কোর্স দিলেই শেষ। বলতেছে যে অ্যামোক্সিসিলিন দিলে অনেক সময় 15% কেসে একটা মাইল্ড ফিব্রাল রিয়াকশন হয়, এটাকে জেরিস হাশমেড রিয়াকশন বলে। এইটাতে আপনার চিন্তা ভাবনা করার কিছু নেই, পেশেন্টকে বলবেন ট্রিটমেন্ট কন্টিনিউ করো, এটা নিয়ে মানে অ্যাসুরেন্স দিবেন, এটা কিন্তু ট্রিটমেন্ট বন্ধ করার কোনো ক্রাইটেরিয়া না। ওকে, সো তারপরে হচ্ছে 14 ডেজ ট্রিটমেন্ট অফ দ্য সেফুরোক্সিন দিবেন যদি পেশেন্ট পেনিসিলিন অ্যালার্জি অথবা প্রেগন্যান্ট উইমেন হয়, অথবা পেশেন্টের জেরিস হাশমেডের একটা পসিবিলিটি থেকে থাকে। লেপ্টোস্পাইরোসিস খুবই ইম্পর্টেন্ট, কোথা দিয়ে শরীরে ঢুকে দেখেন, ইনট্যাক্ট স্কিন, এখানে কিন্তু আপডেটেড স্কিন লাগবে না,
ইনট্যাক্ট স্কিন দিয়ে কিন্তু পেশেন্ট এই লেপ্টোস্পাইরা শরীরের মধ্যে ঢুকে যেতে পারে। লেপ্টোস্পাইরোসিস, তাহলে লেপ্টোস্পাইরা ইটস দ্য মোস্ট কমন, ওয়ান অফ দ্য মোস্ট কমন জুনোটিক ডিজিজ, এবং এটা কিন্তু পানির মাধ্যমেই সাধারণত বেশি ছড়ায়। দেখেন বলতেছে যে প্রলংড ইমার্শন ইন দ্য কন্টামিনেটেড ওয়াটার ফ্যাসিলিটিস। সো অনেক সময় আমরা ডিএমসি তে অনেক পেশেন্ট পেয়েছি এরকম, যখন আমি এফসিপিএস ট্রেনিং করেছি, যে পেশেন্ট ফার্মার অথবা পানিতে কাজ করে, ঘেরে কাজ করে, মাছের ঘের, সেখান থেকে আসছে, অথবা এই যে ফ্রেশ ওয়াটার স্পোর্টস এনথুজিয়াস্ট, হ্যাঁ, ট্রপিকে ফ্রেশ ওয়াটার স্পোর্টস মানে সুইমিং করে অনেক, তাই না? এই ধরনের পেশেন্ট আসছে, ফিভার নিয়ে আসছে, জন্ডিস নিয়ে আসছে, ঠিক আছে, ফিভার, জন্ডিস নিয়ে আসছে, এবং সামটাইমস অ্যাকিউট কনফিউশনাল স্টেটে আসছে। সো তখন আমরা কিন্তু একটা সাসপিশন করি হচ্ছে ইয়েস ইট মে বি এ কেস অফ লেপ্টোস্পাইরোসিস। সো দেখেন লেপ্টোস্পাইরোসিস এর কিন্তু 4টা ক্লিনিক্যাল প্রেজেন্টেশন আছে। ব্যাকটেরিয়ামিক, অ্যাসিটিমিস, ইকটিক লেপ্টোস্পাইরোসিস, যেটা আমি বলতেছিলাম আর কি, ওয়েলস ডিজিজ, এবার ইভেন পেশেন্ট পালমোনারি সিনড্রোম নিয়েও আসতে পারে, বাট মোস্ট কমন হচ্ছে ব্যাকটেরিয়ামিক লেপ্টোস্পাইরোসিস। সো এখানে মূলত হেডেক, ফটোফোবিয়া এগুলোই বেশি হয়, কনজাংটিভাল কনজেশন হয়, এটা সেলফ লিমিটিং, এক সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যায়। অনেক সময় মেনিনজাইটিস নিয়ে আসতে পারে, বাট ওয়েলস ডিজিজটা কিন্তু একটু লাইফ থ্রেটেনিং, ঠিক আছে, এটা 10% ক্ষেত্রে হয়। এক্ষেত্রে কনজাংটিভাল হাইপেরিমিয়া, পেশেন্টের জন্ডিস হয়, হেমাটেমিস, এপিস্টাইসিস, মানে অ্যাকুট লিভার ফেলিওরের যে সমস্ত ফিচার আছে সেগুলো হতে পারে, ঠিক আছে। তো এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে, এবং এখানে অ্যাকুট কিডনি ইনজুরিও কিন্তু হতে পারে, এই যে এগুলোই বলছে ওয়েলস ডিজিজে দেখেন সবগুলি হতে পারে, ইউভিআইটি, জন্ডিস, এপিস্টাক্সিস, হেমাটেমেসিস, পেরিকার্ডাইটিস, ভাস্কুলাইটিস, হেপাটোমেগালি, এই সবগুলোই কিন্তু থাকতে পারে হচ্ছে ওয়েলস ডিজিজে। তাহলে ওয়েলস ডিজিজে কি কি ফিচার থাকবে, কি ফিচার থাকবে, পালমোনারিতে কি কি ফিচার থাকবে, এইগুলো আপনারা এই ছবি দেখে পড়ে ফেলবেন, লাল কালিতে দেখাচ্ছি। লেপ্টোস্পাইরোসিস কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে সিনারিও বেসড কোশ্চেন কিন্তু হইতে পারে। ডায়াগনোসিস আমরা করব কি, ব্লাড কালচার করতে পারি আমরা 10 দিনের মধ্যে, আমরা ব্লাড কালচার কিন্তু পজিটিভ পাইতে পারি, বাট প্রবলেম হচ্ছে এটা একটু সময় লাগে। তারপরে সেকেন্ড উইকে লেপ্টোস্পাইরাটা কিন্তু ইউরিনে চলে আসে, সো সেকেন্ড উইকে আমরা কিন্তু লেপ্টোস্পাইরা অ্যান্টিজেন ইন দ্য ইউরিন এটা করতে পারি। সেরোলজি আমরা দেখতে পারি, ফোল রাইস টাইটার যদি হয় সেক্ষেত্রে আমাদের এটা পজিটিভ ডায়াগনস্টিক টেস্ট। বিডিএনএ পিসিআর এটাও কিন্তু ডায়াগনস্টিক টেস্ট। ম্যাট ইজ দ্য ইনভেস্টিগেশন অফ দ্য চয়েস, হ্যাঁ, এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ম্যাট, ঠিক আছে, আমি নামগুলোতে দেখায় রাখলাম যে microscopic agglutination test is the investigation of choice can become positive in the end of the first week. So investigation of choice বলে ম্যাটের কথাটা মাথায় রাখবেন। ম্যানেজমেন্ট আমরা ইন্ট্রাভেনাস পেনিসিলিন বা সেফট্রাজোল দিয়ে করি, একই কথা এখানে ওই রকম একটা জারিস হাশমে রিঅ্যাকশন, অর্থাৎ একটা মাইল্ড ফিভার ইলনেস হতে পারে অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে। ইউভাইটিস যদি থাকে তাহলে তার সাথে আমাদের কনকমিটেন্ট লোকাল এবং গ্লুকোকর্টিকয়েড দিবেন, সিস্টেমিক অ্যান্টিবায়োটিক দিবেন, বাট সিস্টেমিক গ্লুকোকর্টিকয়েডের কোনো রোল কিন্তু লেপ্টোস্পাইরা ম্যানেজমেন্টে নাই, এই কথাটা একটু মাথায় রাখতে হবে। ওকে, সো আজকে আর খুব বেশি পড়বো না, অনেক সময় হয়ে গেছে আপনাদের। আমরা নেক্সট দিন আমরা শুরু করবো এন্টেরিক ফিভার থেকে। হ্যাঁ, আজকে আমাদের 307 পেজ পর্যন্ত পড়া থাকলো, নেক্সট দিন আমরা এন্টেরিক ফিভার দিয়ে শুরু করবো, আস্তে আস্তে ব্যাকটেরিয়াল ইনফেকশনটা আমরা শেষ করার চেষ্টা করবো। ওকে, সো আপনাদের কি কি জিনিস বাকি হয়েছে বলেন তো, আমার কি কি জিনিস দেওয়া হয় নাই। হ্যাঁ, অনেকে বলতেছে আমরা এই পিডিএফ পাই নাই, ওই পিডিএফ পাই নাই, আমি দিয়ে দিচ্ছি। একটা হচ্ছে আপনাদের ওই যে কালারটা দিতে হবে, তাই তো, মানে এটা সাদা কালো পিডিএফ গেছিল, চলে গেছিল, ওইটা চেঞ্জ করে দিব, সরি। আর হচ্ছে কি দিতে হবে, কোশ্চেন তো দেয়াই আছে, আর হচ্ছে আপনাদের ঠিক আছে, তাহলে পিডিএফটা দিয়ে দিব। আজকে হচ্ছে আমাদের গাইডলাইনটা দিতে হবে, তাই তো, কোভিড-19 গাইডলাইন যেটুকু দাগালাম সেটাও আমরা দিয়ে দিব। ওকে, সেভ করে রাখি, এটাও সেভ করে রাখি, আমরা গাইডলাইনটাও সেভ করে রাখি। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। সবাই নেক্সট ক্লাসে অবশ্যই আসবে, শনিবার, হ্যাঁ শনিবার নেওয়ার চেষ্টা করব, কারণ মাঝখানে আমি আর আপনাদের আপাতত ক্লাস দিতে পারতেছি না কিছুটা ব্যস্ততার কারণে। শনিবারে হচ্ছে আমাদের নেক্সট ক্লাসটা হবে, অর্থাৎ ইনফেকশাস ডিজিজ ক্লাস 4। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।